বাবা মায়ের দুই মাত্র আদরের সন্তান ঈশান পড়ালেখা শেষ করে এখন একরকম ঘুরে বেড়াচ্ছে। বিজনেসম্যানের ছেলে, তাই পড়ালেখা শেষ করে ঘুরে বেড়ানোর সুযোগটা পাচ্ছে। আব্বু আম্মুর তেমন মাথা ব্যথা নেই ছেলের লাইফ নিয়ে, কিন্তু আব্বু কিছুদিন ধরে ভাবছিল ছেলে তো আর এইভাবে থাকতে পারে না, ওর একটা ভবিষ্যৎ আছে। আর তাছাড়া বয়স তো আর কম হয়নি, বিয়েটাও দিতে হবে। কিছুদিন আগেই ঈশানের বড় বোনের বিয়েটা হয়ে গেছে, তাই বাচ্চাটা ওনাদের কাছে কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তাই আব্বু আম্মু বারবার ওকে বলছিল ওদের অফিসে যেতে, তাতে কিছুদিনের মধ্যে ওকে বিয়েটা দিতে পারবে। কিন্তু ঈশানের স্ত্রীর কথা, ও বিয়েটা করবে না, তাই ব্যবসা তো বসছে না। ঈশান মেতে আছে ওর বন্ধু বান্ধব, আড্ডা আর নিজের। আসুন এখন পরিচয়টা দিয়ে দিই, আমি ঈশান আহমেদ অনিক। আব্বু আম্মু দ্বিতীয় সন্তান, আব্বু বিজনেসম্যান আর আম্মু হাউস ওয়াইফ। প্রতিদিনের মতো আজকেও ঈশান ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। এর মাঝে আব্বু আর আম্মু এসে ওর সামনে বসলো। ঈশান একবার আব্বু আম্মুর দিকে তাকিয়ে তারপর আবারও টিভি দেখে মনোযোগ দিল। তখন আম্মু বলতে লাগলো, আব্বু, আমাদের তোমার সাথে কিছু কথা আছে। আম্মুর কথা শুনে ঈশান টিভিটা অফ করে দেয়, আম্মুর দিকে মুখ করে তারপর বলে, হ্যাঁ আম্মু বলো। আব্বু, তুমি তো জানো আমরা কি বলতে চাই, কিন্তু তুমি তো আমাদের কথা কিছুতেই শুনছো না। তোমার আব্বু বারবার তোমাকে অফিসে যেতে বলেছে, কিন্তু তুমি তো তোমার আব্বুর বা আমার কারো কথা শুনলে না। দেখো আব্বু, তোমার তো একটা ভবিষ্যৎ আছে, তাই বলছিলাম কি তুমি তোমার আব্বুর কথা মতো অফিসে যাও। অনেক তো ঘোরাফেরা করলে, এখন অফিসে যাও। আমরা ডিসিশন নিয়েছি, খুব তাড়াতাড়ি তোমার বিয়েটা দিব। কিছুদিন আগে তোমার আব্বুর বিয়ে হয়ে গেছে, তাই বাসায় একটা মেয়ের কমতি থেকে গেছে। তুমি যদি বিয়ে করো তাহলে তোমার বউ আসলে আর সেটার অভাবটা থাকবে না। আম্মু বারবার কেন এসব কথা বলছো বলো তো? তুমি জানো না আমার এসব কথা ভালো লাগে না। হ্যাঁ, তা লাগবে কেন? তোমার তো যত সব আজে বাজে চিন্তাই মাথায় ঘুরে। আবু শোনো, তোমার একটা ভবিষ্যৎ আছে তাই না? দেখো, তোমার যতগুলো ফ্রেন্ড ছিল সবাই কিন্তু জব করে, না হলে নিজেদের ব্যবসা দেখে, আর বিয়ে করে সেটেল হয়ে গেছে। কিন্তু তুমি তো আমাদের কোনো কথাই শুনছো না। আমাদের কি ইচ্ছে করে না ছেলের বউর মুখ দেখতে, বলো? আব্বু কথাগুলো বেশ নরম সুরে বললো। তখন ঈশান বলতে লাগলো, আব্বু আমাকে কিছুদিন সময় দাও। আমি তো বলছি আমি এখন ওই বিয়ে করতে চাই না, কিছুদিন সময় লাগবে আমার। হ্যাঁ হ্যাঁ, এই সময় সময় করেই তো আজকে 6টা মাস কাটিয়ে দিলে। আর কতদিন সময় লাগবে তোমার? লেখাপড়া শেষ করেছে, আজকে একটা বছর হয়ে গেল, কিন্তু এখনো না কোনো জব না কোনো কাজ করো। আচ্ছা, তোমার কি করার ইচ্ছে আছে? তুমি অফিসে না বসতে চাইলে কোনো জব করো, তারপরও একটা বিয়ে করো। আমরা তোমাকে এভাবে দেখতে চাই না। আচ্ছা আব্বু, তোমার যদি কোনো মেয়ের পছন্দ থাকে কিংবা কাউকে ভালোবাসো, তাহলে আমাদের বলো, আমরা তোমার পছন্দটাকে মেনে নেব। আম্মু আমার যদি কোনো পছন্দ থাকতো তাহলে কি আমি তোমাদের বলতাম না? তোমরা জানো না আমি তোমাদের থেকে কোনো কিছু লুকাই না। তাহলে তোমার বিয়ে করতে সমস্যা কোথায়? আব্বু কেন বারবার এইসব কথা বলছো বলো তো? আমার এসব কথা শুনতে ভালো লাগে না। এত তাড়াতাড়ি এই ঝামেলাটা আমি মাথায় নিতে চাচ্ছি না। সে কি কথা? বিয়েটাকে তুমি ঝামেলা মনে করো? এটা কোনো কথা বললে? বিয়েটা তো একদিন না একদিন করতেই হবে, তাহলে এখন কেন নয় বলো তো? আম্মু বললাম তো আমার সময় লাগবে। ঈশানের কথাই আম্মু বেশ রেগে গেল আর বেশ কড়া কণ্ঠে বলতে লাগলো, হ্যাঁ, সময় লাগলে নাও, কিন্তু এরপর কিন্তু যখন বিয়ে করতে বলবো বিয়ে করতে হবে, তখন কিন্তু কোনো না শুনবো না। তুমি কিন্তু বলেছো কোনো মেয়েকে তোমার পছন্দ নেই, আর তুমি কাউকে ভালোবাসো না। এই শেষবার কয়েকটা দিন তোমাকে সময় দিব, এরপর যদি তুমি বিয়ে না করো তাহলে তোমার সাথে আমি আর কথাই বলবো না। ঈশান বুঝতে পারলো এখানে থেকে যত কথা বলবে আম্মু ততই রেগে যাবে, তাই ও সেখান থেকে উঠে চলে গেল। আর আম্মু বকাবকি করতে লাগলো। ঈশান রুমে গিয়ে ধপাস করে বিছানায় বসে পড়লো আর ভাবতে লাগলো, বিয়ে বিয়ে করে তো মাথাটা পুরো হ্যাং করে দিয়েছে আপু আম্মু। কি করে ওদের বুঝাই আমি এসব ঝামেলার মধ্যে পড়তে চাই না, বিয়ে তো একদিন করতেই হবে। তাহলে এত তাড়াতাড়ি করার দরকারটা কি আমি তো বুঝতে পারছি না। বেশ কিছুক্ষণ ভেবে ঈশান বিছানায় শুয়ে পড়ে। তারপর একটা সময় ঘুমের রাজ্যে তলিয়ে যায়। ঘুম ভাঙে একদম রাতে, উঠে ফ্রেশ হয়। তারপর বিছানায় বসতে ঈশানের চোখ পড়ে ওর গিটারটার উপর। উঠে গিয়ে গিটারটা হাতে নিয়ে তারপর গিটারের টুংটাং আওয়াজ তুলতে লাগলো। ভাবলো এই সময়টা ছাদে গেলে বেশ ভালো একটা পরিবেশ পাওয়া যাবে, আর তাতে গিটারের নতুন কোনো সুর তৈরি করা যাবে। যে ভাবা সেই কাজ। ঈশান ছাদে চলে গেল, গিয়ে তোলায় বসে তারপর কিছুক্ষণ উল্টাপাল্টা সুর তুললো। 2-3 মিনিট এভাবে গিটারটা এলোমেলো বাজানোর পর একটা সময় চোখ বুজে তারপর সুন্দর একটা সুর তুললো আর পছন্দের গান একটা সাথে মিলালো। বেশ কিছুটা সময় এভাবে অতিবাহিত হয়ে যাওয়ার পর একটা সময় ঈশান হঠাৎ করে বুঝতে পারলো কোন একটা মিষ্টি ঘ্রাণ ওর নাকে ভেসে আসছে। এত সুন্দর আর মোহনীয় ঘ্রাণটা, যেটা ঈশান আগে কোথাও পায়নি।
কিছুক্ষণের মধ্যে ঘ্রাণটা ওর চারপাশে বিরাজ করতে লাগলো। তাই কোথা থেকে ঘ্রাণটা আসছে ঈশান সেটা বোঝার চেষ্টা করলো। বেশ কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে কোথাও কিছু দেখতে পাচ্ছিল না, তাই গিটারটা বাজাতে লাগলো। আর এমনটা যখন ঈশান খেয়াল করলো ঘ্রাণটা আস্তে আস্তে তীব্র থেকে আরো তীব্রতর হচ্ছে, তাই বিষয়টা ঈশানের কাছে বেশ সন্দেহজনক মনে হলো। ঘ্রাণটা কোথা থেকে আসছে সেটা দেখার জন্য ও গিটারটা থামিয়ে দিয়ে ছাদে যতগুলো ফুল গাছ ছিল সবগুলো ফুলের টবের কাছে গিয়ে বোঝার চেষ্টা করলো এটা কোন ফুলের ঘ্রাণ। কিন্তু না, তেমন কোনো ফুল ছাদে নেই। আর যাও বা আছে তাও তেমন কোনো সুবাস নেই। বিষয়টা ঈশানের কেমন জানি একটু আনেজি লাগছিল, তাই ও আর ছাদে না থেকে রুমে চলে গেল। সেদিন রাতেও ঈশান ওর ফ্রেন্ড রুদ্রনীল, আকাশ ওদের সাথে বেশ কিছুক্ষণ হোয়াটসঅ্যাপে কথা বলার পর তারপর 12টার দিকে ঘুমিয়ে পড়লো। হঠাৎ করে মাঝরাতের দিকে ঈশানের ঘুমটা ভেঙে যায়। আর ঘুম ভাঙতেই ও বুঝতে পারে ওর বুকের উপর ভারী কিছু একটা আছে। ঈশানের মনে হচ্ছিল বেশ ভারী কিছু একটা ওর বুকের উপর পাথরের মতো ওজন মনে হচ্ছিল। তাই ঈশান ওর বুকের দিকে তাকালো, কিন্তু না, কিছুই নেই। কিন্তু কেন জানি বুকটা বেশ ভারী ভারী লাগছিল। তাই ঈশান এবার বুকের উপর হাত দিয়ে বোঝার চেষ্টা করলো বুকের উপর কি এমন আছে যে এত ভারী মনে হচ্ছে। কিন্তু না, কিছুই নেই। তারপর একটু ভয় হতে লাগলো। ঈশান তৎক্ষণাৎ উঠে বসে তারপর বোঝার চেষ্টা করলো ওর সাথে কি হচ্ছে। কিন্তু না, সবকিছুই স্বাভাবিক। ঈশান রুমের লাইটটা জ্বালিয়ে দেয়, তারপর রুমের চারদিকে তাকাতে লাগলো, কিন্তু সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছে। ঈশান বেশ কিছুক্ষণ বসে থাকার পর আবারও গিয়ে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু কেন জানি ঘুম আসছিল না। বেশ ভয় লাগছিল। আর বেশ কিছুক্ষণ ওভাবে জেগে থাকার পর একটা সময় চোখগুলো লেগে যায়। এভাবে বেশ কয়েকটা দিন পর পর ঈশান খেয়াল করলো মাঝরাতে ওর ঘুমটা একাই ভেঙে যায়। আর যখন এই ঘুম ভাঙে তখনই ওর বুকের উপর ভারী কিছু একটা উপস্থিতি টের পায়, কিন্তু সেটা কি বুঝতে পারে না। যখন হাত দিয়ে অনুভব করার চেষ্টা করে কি আছে কিছুই বুঝতে পারে না। তখন সব স্বাভাবিক মনে হয়। বিষয়টা নিয়ে ঈশান কিছুদিন জগৎ চিন্তিত, তাই ভাবছিল আব্বুর সাথে শেয়ার করবে, কিন্তু না, অযথা ওনারা টেনশন করবে। ঈশান এই বিষয়টা ওর একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করলে ও বিষয়টাকে স্বাভাবিক বলে ছেড়ে দেয়। দিন 15 পরের ঘটনা। ঈশানের আব্বু রেডি হচ্ছে ওর আপুর বাসায় যাওয়ার জন্য, কিন্তু আজকে ঈশান যাবে না। 2-3 দিন হলো ঈশান আপুর বাসা থেকে ঘুরে আসছে, তাই আজকে ওদের সাথে যাচ্ছে না। আব্বু আম্মু বারবার ওকে যেতে বলছিল, তখন ঈশান যাবে না বলে দেয়। তাই আব্বু আম্মু ওকে আর জোর করেনি। আব্বু আম্মু চলে গেলে ঈশান বাসা থেকে বের হয়ে যায়। তারপর সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসে। সন্ধ্যার দিকে বাসায় এসে ফ্রেশ হয়ে তারপর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু লেখালেখি করে আবারও বন্ধুদের সাথে আড্ডা দিতে শুরু করে। একটা সময় আড্ডা দিতে দিতে রাত প্রায় 12টা বেজে যায়। তাই আড্ডা দেওয়া শেষ করে ফোনটা কেটে দিয়ে সবেমাত্র বিছানায় শুয়ে পড়েছে। এমন সময় বাড়ির সদর দরজার কলিং বেলটা বাজতে শুরু করে। তখন ঈশান ভাবতে লাগলো, এই সময় আবার কে এলো? আব্বু আম্মু ফিরে আসলো না তো? এর মাঝে আরো কয়েকবার কলিং বেলটা বাজলো। তাই ঈশান দরজার কাছে চলে যায়। এর মাঝে শুধু কলিং বেল বারবার বেজে চলেছে। ঈশান দরজার ফাঁক দিয়ে সামনে তাকাতেই দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এর মাঝে আরো একবার কলিং বেল। ঈশান আর কিছু না ভেবেই দরজাটা খুলে দেয়। দরজা খুলতে ও সামনের দিকে তাকিয়ে দেখে ও সামনে অসম্ভব সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে বললে ভুল হবে, রীতিমতো একটা পরী দাঁড়িয়ে আছে। কারণ মেয়েটাকে দেখতে এতটা সুন্দর যেটা বলার বাইরে। ওকে প্রথমবার দেখার সাথে সাথে ঈশানের চোখ আটকে গেছে। মেয়েটা খেয়াল করলো ঈশান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন মেয়েটা চোখ নামিয়ে নিল। আর সাথে সাথে ঈশানের ঘোর কাটে। তখন ঈশান ভাবতে শুরু করে, এই মেয়েটা এখানে কি করছে। তাই ওকে প্রশ্ন করে বসে, কে আপনি? আর আপনি কি চান? এত রাতে এখানে কি করছেন আপনি? আর কলিং বেলটা বাজাচ্ছেন কেন? আপনি আমাকে চিনবেন না, আমি তীব্রতা। আসলে আমি একটু বিপদে পড়ে এখানে আসছি। আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? কিন্তু আমি আপনাকে কি সাহায্য করতে পারি? এত রাতে আপনি একা একা এভাবে রাস্তায় ঘোরাফেরা করছেন কেন? আর আমি আপনাকে কি সাহায্য করতে পারি? দেখেন, আমি অনেক বিপদে পড়ে এখানে আসছি। আর আমি এলাকার রাস্তাঘাট কিছুই চিনি না। তাই আজকে রাতটা যদি আপনি আমাকে আপনার বাসায় থাকতে দিতেন, তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম। আমি সকালে উঠেই চলে যাব। মেয়েটার কথায় ঈশান বেশ গম্ভীরভাবে চিন্তা করতে লাগলো। বাসায় তো আব্বু আম্মু কেউ নেই, তার উপর এই মেয়েটা একা, আমিও বাসায় একা। এই বিষয়টা যদি আশেপাশের লোকজন জানতে পারে তাহলে আমাকে খারাপ ভাববে। ঈশান কথাগুলো ভাবছে। এর মাঝে মেয়েটা আবারও বলতে লাগলো, কি হলো, কথা বলছেন না যে? প্লিজ একটু হেল্প করুন আমাকে। আজকে রাতটা অন্তত আপনার বাসায় থাকতে দিন। অসম্ভব, যেটা কোনোভাবে সম্ভব না। আর তাছাড়া আজকে বাসায় আব্বু আম্মু কেউ নেই, শুধু আমি একলাই বাসায়। আর আপনিও একা একটা মেয়ে, কিভাবে আমি আপনাকে বাসায় থাকতে দেই?
এতে আশেপাশের লোকজন আমাদের নিয়ে নানা ধরনের আজে বাজে কথা বলবে। এতে আব্বু আম্মু খুব রেগে যাবে। তাই আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। প্লিজ আপনি আসতে পারেন। আর দেখেন, এখানে দাঁড়িয়ে থাকবেন না, কেউ দেখলে খারাপ ভাববে। আপনি অন্য কোথাও গিয়ে সাহায্য চান। ঈশান কথাটা বলতে এবার মেয়েটার মুখটা পুরো কালো হয়ে গেল। ঈশান খেয়াল করলো মেয়েটার চেহারাটা পুরো কালো মেঘে ছেয়ে গেছে। কেমন জানি অদ্ভুত এক মায়া এসে ভর করেছে মেয়েটার মধ্যে। ঈশান বারবার ওর মুখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও নিজেকে স্বাভাবিক করে নিয়ে ওকে চলে যাওয়ার কথা বলছে। ঈশান মনে মনে ভাবছিল, আব্বু আম্মু থাকলে হয়তো মেয়েটাকে একটা সাহায্য করা যেত। যেহেতু কেউ বাসায় নেই, তাই এখানে ওকে থাকতে দিলে সমস্যাটা আমারই হবে। এবার মেয়েটা দুই হাত জোড় করে বলতে লাগলো, প্লিজ আপনি এভাবে বলবেন না। আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি এখানকার রাস্তাঘাট আর কাউকেই চিনি না। আমি একা একটা মেয়ে, তার উপর এত রাত। আপনি আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব বলেন? আমি খুব বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইছি। প্লিজ রাতটা অন্তত আমাকে থাকতে দিন। আমি কথা দিচ্ছি, খুব ভোরে উঠে চলে যাব, কেউ জানতেও পারবে না। দেখুন, এটা কখনোই সম্ভব না। এতে আমারও সমস্যা হবে। তাই আপনি আসতে পারেন। মেয়েটা বারবার রিকোয়েস্ট করে। তাই ঈশান বুঝতে পারলো আর বেশিক্ষণ থাকলে এই মেয়েটাকে না করতে পারবে না। তাই ঈশান বলতে লাগলো, প্লিজ আমাকে আর এরকম রিকোয়েস্ট করবেন না, আমার পক্ষে রাখা সম্ভব না। প্লিজ আপনি আমাকে একটু সাহায্য করুন। আপনি আমাকে সাহায্য না করলে আমার অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। মানুষ হিসেবে অন্তত আমাকে সাহায্য করুন। আমি কথা দিচ্ছি, আমার জন্য আপনাকে কোনো বিপদে পড়তে হবে না। ঈশান বুঝতে পারলো মেয়েটার সাথে কথা বলে কোনো লাভ নেই। তাই ও বলল, দেখুন আমি আপনাকে সাহায্য করতে পারলাম না, আপনি অন্য কোথাও গিয়ে দেখুন। আর এখানে বেশিক্ষণ থাকবেন না, না হলে আমার সমস্যা হবে। কথাটা বলে ঈশান দরজাটা আটকে দিল। দরজা আটকে দিয়ে যখনই ওর রুমের দিকে যাবে, ডাইনিং রুমে আসতেই হঠাৎ খেয়াল করলো মেয়েটা ওর পেছনে পেছনে আসছে। ঘটনার আকস্মিকতায় ঈশান সেখানেই থমকে গেল। এইমাত্র ঈশান দরজাটা আটকে দিয়ে আসলো, তাহলে এই মেয়েটা এখানে আসলো কি করে? এবার ঈশান মেয়েটার দিকে বেশ ভয়ার্থ দৃষ্টিতে তাকালো, কারণ এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতির মুখে ঈশান আগে কখনো পড়েনি। ওর স্পষ্ট মনে আছে ওর সবেমাত্র দরজাটা আটকে দিয়েছে, কিন্তু মেয়েটা ভিতরে আসলো কি করে? ঈশান মেয়েটার দিকে তাকিয়ে বলতে লাগলো, এ কি, আপনি ভিতরে আসলেন কি করে? ওমা, সে কি? আপনি তো আমাকে আসতে দিলেন, আর আপনি ভুলে গেলেন। দেখুন, মজা করবেন না, আমি কোনো মজা করার মুডে নেই। আপনি এখানে আসলেন কি করে? ঈশানের কথায় মেয়েটা একটা ভুবন ভোলানো হাসি দিয়ে বলল, ওইটা আপনি বুঝবেন না, আর আপনার বোঝার দরকারও নেই। এমন একটা ঘটনা চোখের সামনে ঘটতে ঈশানের বেশ ভয় হতে লাগলো। তাই ও আর সেখানে না দাঁড়িয়ে বেশ দ্রুত নিজের রুমের দিকে যেতে লাগলো। তখন মেয়েটাও ওর পেছনে পেছনে যেতে লাগলো। তাই ঈশানের বেশ ভয় লাগছিল, এরকমটা ওর সাথে আগে কখনো হয়নি। তাই ও বলতে লাগলো, এ কি, আপনি আমার পিছনে পিছনে কোথায় আসছেন? আমি কোথায় থাকবো সেটা তো বললেন না। ঈশান শুধু ভাবছে রাতটা কোন রকম ভাবে কেটে গেলেই হয়। এরকম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়লে যে কারো ভয় পাওয়াটাই স্বাভাবিক। ঈশান ভাবলো একে বেশি কিছু বলা যাবে না। তাই ঈশান ওর রুমের সামনে এসে মেয়েটাকে ওর আব্বু আম্মুর রুমটা দেখিয়ে দিয়ে বলল, ওইদিকের রুমটা আব্বু আম্মুর, আপনি ওখানে গিয়ে শুয়ে পড়ুন। আর সকালবেলা এখান থেকে চলে যাবেন, না হলে আমার সমস্যা হবে। আপনার জন্য যেন আমাকে কোনো সমস্যায় পড়তে না হয়। আচ্ছা ঠিক আছে। মেয়েটা ঈশানের আব্বু আম্মুর রুমের দিকে চলে গেল। তখন ঈশান তাড়াহুড়ো করে গিয়ে রুমের দরজাটা আটকে দিয়ে বিছানায় গিয়ে বসে পড়ে। তারপরও ওর বেশ ভয় হচ্ছিল। ঈশান এরকম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে জীবনও কখনো পড়েনি। পুরো বাড়িতে এই মেয়েটা আর ঈশান ছাড়া কেউ নেই। কথাগুলো ভাবতেই ওর বেশ ভয় লাগছিল। তাই ও কোনো রকমে চোখ বন্ধ করে শুয়ে রইল। একটু পরে চোখ খুলতেই ও দরজার দিকে তাকালো, খেয়াল করলো ওই মেয়েটা ওর দিকে এগিয়ে আসছে। এবার ঈশানের ভয়ের মাত্রা আরো বেড়ে গেল। ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে, গালবালা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মেয়েটা ঈশানের সামনে আসতেই ও উঠে বসলো আর বলতে লাগলো, এ কি, আপনি এখানে আসবেন কি করে? এবার মেয়েটা একটা মুচকি হাসি দিয়ে বলল, রাতে তো আপনার কিছুই খাওয়া হয়নি, বলেন কি খাবেন, আমি রান্না করে দিচ্ছি। আমি কিছুই খাবো না, আপনি আমার রুম থেকে যান। আপনাকে না বললাম ওই রুমে গিয়ে ঘুমান? সে কি, রাতে আপনি না খেয়ে ঘুমাবেন নাকি? আপনি আমাকে এত বড় একটা হেল্প করলেন, আর আমি আপনার জন্য এটুকু করবো না? আপনি বুঝুন, আমি অল্প কিছুক্ষণের মধ্যে আপনার জন্য খাবার তৈরি করে দিচ্ছি। মেয়েটা কথাগুলো বলেই রুম থেকে দরজাটা খুলে বেরিয়ে গেল। এবার ঈশান স্পষ্ট দেখতে পেল মেয়েটা দরজা খুলে বাইরে গেল, কিন্তু ভেতর থেকে দরজা আটকানো ছিল। তাহলে ও ভিতরে ঢুকলো কি করে? ঈশান কিছুতে কিছু মেলাতে পারছিল না। ওর মাথাটা কাজ করা বন্ধ হয়ে গেছে। ঈশান ভাবছিল এসব ওর সাথে কি হচ্ছে। দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেল, আর ঈশান এখনো ওভাবে ভয়াত্মক চেহারা নিয়ে। এর মাঝে হঠাৎ করে মেয়েটা দরজা খুলে ওর সামনে এসে দাঁড়ালো। ঈশান কিছু বলবে তার আগে মেয়েটা বলতে লাগলো, আপনি ডাইনিং রুমে আসুন।
রান্না হয়ে গেছে। মেয়েটা কথাটা বলেই ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। আর ঈশান খেয়াল করলো মেয়েটার মধ্যে অদ্ভুত এক রকমের মায়া আছে। যে কোনো পুরুষ প্রথম দেখাতেই ওর মায়াতে ডুবে যেতে পারে। এর মাঝে মেয়েটা আবারও বলল, কি হলো, চলুন। মেয়েটা কথাটা শেষ হতে না হতেই ঈশান তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গিয়ে তারপর খাবার টেবিলে গিয়ে মেয়েটা এসে খাবার বেড়ে দিতে লাগলো। ঈশান মেয়েটার দিকে না তাকিয়ে কাঁপা কাঁপা হাতে কোনো রকমে খেয়ে তারপর উঠে রুমে চলে আসলো। তারপর রুমের দরজাটা আটকে দিয়ে একটা কম্বল গায়ে চাপিয়ে দিয়ে কম্বলটা মুড়ি দিয়ে কোনো রকমে শুয়ে পড়লো। তারপর মেয়েটার কথাগুলো ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যেই ঈশানের ঘুম এসে গেল। পরের দিন সকালে ঈশানের ঘুম ভাঙে ঠিক বেলা 10টার দিকে। ঘুম ভাঙতেই ও উঠে ফ্রেশ হয়ে রুমে আসতেই আব্বু আম্মুর কথার শব্দ পেল। ঈশান বুঝতে পারলো বাসায় হয়তো আব্বু আম্মু চলে আসছে। এবার হঠাৎ করে ঈশান ভাবলো, আব্বু আম্মুকে আমি দরজা খুলে দেইনি, তাহলে বাসা দরজাটা খুললো কে? কথাগুলো ভেবে ঈশান তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল। তারপর নিচে আসতেই যেটা দেখলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ঈশান দেখলো কালকে রাতে সেই মেয়েটা খাবার টেবিলে বসে আছে আর আম্মু ওর পাশে বসে খাবার খাইয়ে দিচ্ছে। মেয়েটা কেমন যেন খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। এবার ঈশান তাড়াহুড়ো করে খাবার টেবিলের সামনে আসতেই আব্বু আম্মু ওর দিকে তাকালো। তখন ঈশান বলতে লাগলো, এই মেয়ে, তুমি এখানে কি করছো? তোমাকে না বলেছি তুমি সকাল হলেই চলে যাবে? ঈশান কথাটা বলে শেষ করার আগে আম্মু বলতে লাগলো, আব্বু, এটা কেমন কাজ করলে তুমি বলো তো? এই তো বললে যে বিয়ে করবে না, তাহলে এখন বিয়ে করে একদম বাসায় বউ নিয়ে আসলে? এটা তো আমাদের বললেই হতো, আমরা কি তোমাকে বারণ করতাম? মানে কি বলছো আম্মু? আর বউ মানে? ঈশান কথাটা বলতেই এবার মেয়েটা ঈশানের দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, আম্মু, দেখেছো তোমার ছেলে এখন আমাকে চিনতেই পারছে না। কালকেই আমাকে বিয়ে করে নিয়ে আসছে আর এখন বলছে আমাকে নাকি চেনেনি না। তুমি এসব কি বলছো গো? এরকম কথা বলো না প্লিজ। দেখো, আমি তো বলছি তুমি যা বলবে আমি তাই করব, তাও এভাবে আমাকে অস্বীকার করো না। মেয়েটার কথা যেন সব ঈশানের মাথার উপর দিয়ে গেছে। এবার আম্মু বেশ রাগী কণ্ঠে বলতে লাগলো, আব্বু, এসব কি হচ্ছে? বিয়ে করেছো বেশ ভালো কথা, আমি কি তোমাকে বারণ করেছিলাম? নাকি তোমার আব্বু রাগারাগি করেছিল? তাহলে তুমি এভাবে মেয়েটাকে অস্বীকার করছো? ঈশানের কিছু বলার আগেই আব্বু ওর মুখোমুখি এসে দাঁড়ালো আর ঈশান ভয়ে চুপসে গেল। আব্বু এখন কি বলবে সেটা ভেবেই ঈশানের বেশ ভয় হচ্ছিল। আব্বু ওর কাঁধের উপর একটা হাত রেখে দিয়ে বলতে লাগলো, আব্বু, তুমি এই মেয়েটাকে ভালোবাসো? ওকে বিয়ে করবে? এটা বললে কি আমরা বারণ করতাম? তোমার আম্মু তো বলেছিল যে তোমার কোনো পছন্দ থাকে আমাদের বলতে পারো। তাহলে এভাবে লুকিয়ে বিয়েটা করলে কেন বলো তো? এখন সবাই কি বলবে বলো তো? আর তুমি এখন মেয়েটাকে অস্বীকার করছো কেন বলো তো? মামুনি, তুমি কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। আমিও দেখবো এই হারামজাদা তোমাকে কি করে অস্বীকার করে। দরকার পড়লে আমি তোমাদের আবার বিয়ে দেবো। এই সমাজে আমার একটা সম্মান আছে। ছেলেটা বিয়েটা যেমন তেমন ভাবেই হয়ে গেল তো হবে না, তাই না? তাই তোমাদের আবার বিয়ে হবে। ঈশান বুঝতে পারছে না ওর সাথে কাল রাত থেকে কিসব হচ্ছে। ওই মেয়েটার দরজা আটকে দেওয়ার পর ভিতরে আসা, তারপর ওর রুমের ভিতরে যাওয়া, রান্না বান্না করা, আজকে সকালের এসব কাণ্ড, ঈশানের সবকিছু গুলিয়ে যাচ্ছে। ওর মুখ দিয়ে কোনো কথাও বের হচ্ছে না, শুধু মেয়েটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মেয়েটার চেহারার মধ্যে কেমন একটা মায়া মায়া ভাব আছে, যে মায়াতে ঈশান কালকে থেকেই বারবার পড়ে যাচ্ছে। তারপরও নিজেকে স্বাভাবিক করে নিয়েছে। এবার আম্মু মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মামুনি, বলো তো তোমার নাম কি? তোমার সাথে এসেছে থেকে কথা বলছি, কিন্তু তোমার নামটাই তো জানা হলো না। আম্মু, নুরে মুজাসসাম ত্রিপুরাতা। বাহ, বেশ মিষ্টি নাম, ঠিক তোমার মতো। আম্মু কথাটা বলতে তীব্রতা মাথাটা নিচু করে নিল। আর ঈশান খেয়াল করলো লজ্জা পেলে মেয়েটাকে আরো দেখতে আরো সুন্দর লাগে। এবার আম্মু তীব্রতা থুতনি ধরে মাথাটা উঁচু করে বলতে লাগলো, মামুনি, তুমি আমার বাদু ছেলেটাকে ভালোবাসো? এটা তুমি আমাকে বলতে পারলে না? এভাবে বিয়ে করলে কেন বলো তো? আমি কিন্তু খুব রাগ করেছি। আম্মু কথাটা বলতেই এবার তীব্রতা আম্মুকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, সরি আম্মু, আমি বুঝতে পারিনি। আমি বেশ ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম তোমার ছেলেকে হারিয়ে ফেলবো, তাই তোমার ছেলের কথা মতো ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। ঈশান আবালের মতো সেখানে দাঁড়িয়ে কথাগুলো শুনে যাচ্ছে। সব যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। কিন্তু একটা ব্যাপার ওর কাছে খুব ভালো লাগছে, যে বিয়ে না করেও আজকে বউ পেয়ে গেছে, তার উপরে আবার এত সুন্দরী একটা মেয়েকে। তীব্রতাকে দেখতে মারাত্মক সুন্দরী বললেও ভুল হবে না, পুরো পরিদের মতো। ওর চেহারাটা দেখে মনে হচ্ছে শরীরে একটু টোকা দিলেই পুরো চেহারাটা রক্তবর্ণ ধারণ করবে। চোখ দুটো যেন পুরো মায়াজাল, কোমর অব্দি চুল, গোলাপের পাপড়ির মতো টোক, সব মিলিয়ে যেন একটা মায়াবী পরী। তাই ঈশান কিছু বলার মতো অবস্থায় নেই। ও শুধু তীব্রতার মুখের দিকে তাকিয়ে ভাবছিল, সত্যি যদি মেয়েটা ওর বউ হতো
তাহলে ওকে ঈশানও ওকে মেনে নিত। তীব্রতা আম্মুকে জড়িয়ে ধরতেই আম্মু ওকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, দেখো মেয়ের কাণ্ড, লজ্জা পেয়েছে। হ্যাঁ গো, এখন কি করি বলো তো? ছেলে এমন একটা কাণ্ড করে ফেললো, এখন লোকে কি বলবে? দেখো, কে কি বললো সেটা আমি জানি না, কিন্তু আমার বৌমা পছন্দ হয়েছে, তাই আমি তোমার ছেলেকে কিছু বলবো না। যাই করুক আর না করুক, ছেলে বিয়ে করেছে তো, এখন যা করার তুমি করো। দেখো, এই বিষয়টা আর ধামাচাপা থাকবে না। সবাই তীব্রতা মামুনিকে দেখবে, তখন জিজ্ঞাসা করবে ও কে, তখন কি বলবো? আচ্ছা ঠিক আছে, সে না হয় হলো। আমি চিন্তা করছি ওদের বিয়েটা আবার নতুন করে দিব, এতে বলা যাবে যে আমরা ওদেরকে মেনে নিয়েছি। আব্বু ভাবলো তীব্রতার আব্বু আম্মুর সাথে কথা বলবে, তাই এগিয়ে এসে তীব্রতার মাথায় হাত দিতেই তীব্রতা আব্বুর দিকে তাকালো। তখন আব্বু বলতে লাগলো, আচ্ছা মামুনি, তুমি বলো তো তোমার বাসায় কে কে আছে, আমরা তোমার বাসায় কথা বলি। এভাবে তুমি ওদের না জানিয়ে চলে আসছো, ওরা তো অনেক টেনশন করবে, তাই না? আব্বু কথাটা বলতেই এবার তীব্রতা মুখটা কালো করে ফেললো আর মাথাটা নিচে নামিয়ে নিল। তখন আব্বু ওর মুখের এক পাশে হাত দিয়ে বলতে লাগলো, কি হলো মামুনি, তুমি মন খারাপ করলে কেন? আমি কিছু ভুল বললাম? আপু, আমি এতিম, আমার এই পৃথিবীতে কেউ নেই। তীব্রতা কথাগুলো বেশ করুণ কণ্ঠে পড়লো। ওর চোখে পানি টলটল করছিল। তাই আম্মু আবার ওকে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে বলল, তোর পাগলি মেয়ে, কে বলেছে তোমার কেউ নেই? আমরা কি তোমার আব্বু আম্মু না? বলো, আজকে থেকে আমরাই তোমার আব্বু আম্মু। ঈশানের আব্বু, শোনো, তুমি ওদের আবার নতুন করে বিয়ের ব্যবস্থা করো আর সবটা ম্যানেজ করে নিও। এখন এইসব বিষয়ে মেয়েটাকে আর কিছু জিজ্ঞেস করো না তো। দেখলে ওইসব বিষয় জিজ্ঞেস করে মেয়েটার মনটা খারাপ করে দিলে। মামুনি, তুমি কষ্ট পেও না, তোমার আব্বু বুঝতে পারেনি। আব্বু আম্মু তীব্রতার সাথে কথা বললো আর ঈশান ভাবছিল সত্যি কি ওর তীব্রতার সাথে বিয়ে হয়ে যাবে। ঈশান হঠাৎ করে আব্বু আম্মুর সামনে তীব্রতাকে বলল, আচ্ছা শোনো, আমার একটু তোমার সাথে আমার কথা আছে। ঈশান তীব্রতাকে তুমি করে বলার কারণ হচ্ছে, যদি ঈশান বলে ও তীব্রতাকে চেনে না, তাহলে ওর একটা কথাও বিশ্বাস করবে না। তাই ঈশান ওকে তুমি করেই বললো। কথাটা বলে ঈশান ওর রুমের দিকে যেতে লাগলো আর তীব্রতাকে ওর সাথে দেখা করতে বললো ইশারায়। ওদের ইশারায় কথা বলতে দেখে আম্মু একটা মুচকি হাসি দিয়ে বলল, মামুনি, তুমি যাও, ঈশান কি বলে শুনে আসো। ঈশান নিজের রুমের দিকে চলে গেল। তখন তীব্রতাও ঈশানের পিছনে পিছনে ঈশানের রুমে আসলো। তীব্রতার রুমে ঢুকতেই ঈশান রুমের দরজাটা আটকে দিয়ে তীব্রতার মুখোমুখি দাঁড়ালো আর তীব্রতা কেমন যেন ঈশানের চোখের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নিল। এবার ঈশান বলতে লাগলো, আপনার তো দেখছি অনেক লজ্জা, এত লজ্জা রাতে কোথায় ছিল? আচ্ছা আপনি কে বলুন তো, এভাবে হুটহাট করে আমার বাসায় চলে আসলেন, তারপর আবার কালকে থেকে কিরকম অদ্ভুত ধরনের আচরণ করছেন? কি আপনি, কি আপনার পরিচয়, আর এখানে কেন এসেছেন? এবার তীব্রতা ঈশানের চোখে চোখ রেখে একটা মুচকি হাসি দিয়ে বলল, আমি কে মানে কি? আমি তোমার বউ, তুমি বুঝতে পারছো না? ওর সাথে কেউ এভাবে কথা বলে? দুষ্ট। দেখুন, মজা করবেন না, আমি কোনো মজা করার মুডে নেই। আব্বু আম্মুর সামনে আমি কিছু বলতে পারিনি, তাই বলে আপনি যা খুশি তাই বলবেন সেটা আমি মেনে নিব? আপনি কেন এভাবে নাটক করছেন বলুন তো? সত্যি কথা বলুন, না হলে কিন্তু আমি আব্বু আম্মুর সামনে সব বলে দিব। আপু আম্মু আপনার কথা বিশ্বাস করবে না। আমি আপু আম্মুকে বলেছি আমাদের বিয়ে হয়ে গেছে, তাই আপু আম্মু এখন আমার কথাই বিশ্বাস করবে। ঈশান বুঝতে পারলো এই মেয়েকে বেশি খাটিয়ে লাভ নেই। তা ও এবার স্বাভাবিক করে বলতে লাগলো, ওকে ওকে ঠিক আছে, কিন্তু আপনি এটা বলুন যে আপনি কে আর আপনার পরিচয় কি? আপনি হঠাৎ করে এসে এভাবে নিজেকে আমার বউ দাবি করছেন কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। তীব্রতার মুখ থেকে এমন কোনো কথা শোনার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। তীব্রতা যেটা বলল সেটা শোনার পর ঈশানের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। ঈশান বেশ কিছুক্ষণ এভাবে তীব্রতার দিকে তাকিয়ে থাকে, তারপর নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, মানে কি, আপনার সাথে তো আমার কালকেই প্রথম দেখা, তাহলে আপনি আমাকে ভালোবাসবেন কি করে? তুমি হয়তো আজকে আমাকে দেখছো, কিন্তু আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি, তাই তোমাকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি। তাহলে কালকে রাতে ওইভাবে আমাদের বাসায় এলেন কেন? আমাকে প্রপোজ করতে পারতেন সবার সামনে, আমাকে পরিচয় দিতে পারতেন। ওইটা ছাড়া তোমার লাইফে আসার মতো কোনো উপায় আমার কাছে ছিল না। কিন্তু আপনি এরকম নাটকটা কেন করলেন? আমি তো আপনাকে ভালোবাসি না। আমি আপনাকে বিয়েও করিনি, আর বিয়ে করতেও পারবো না। আমি আব্বু আম্মুকে এখনই বলে দিব আমি আপনাকে বিয়ে করব না। ঈশানের কথায় তীব্রতা একটা মুচকি হাসি দিয়ে বলল, এতে সমস্যাটা তোমারই হবে। তুমি যদি এমন কিছু বলো তাহলে আমি আপু আম্মুকে বলবো তোমার পেটে আমার পেটে, তখন কি হবে বুঝতে পেরেছো? তার থেকে ভালোই ভালোই বিয়েটা করে নাও। আর বিয়ে তো তুমি একদিন না একদিন কাউকে না কাউকে করতে, তাহলে আমি তোমাকে ভালোবাসি, আমাকে কেন করতে পারবে না?
তীব্রতার কথা শুনে ঈশান বেশ বিপাকে পড়লো। এখন যদি বিয়ে না করে দেয় তাহলে তীব্রতা যদি আব্বু আম্মুকে বলে দেয় যে ওদের বেবি তীব্রতার পেটে, তাহলে আব্বু আম্মু সেটাই বিশ্বাস করে নেবে। কথাগুলো ভেবে ঈশান একটা শুকনো ঢুক দিল। আর তীব্রতা মুচকি মুচকি হাসছে। ঈশান যতবার তীব্রতার মুখের দিকে তাকায় ততবার ওর মায়ে পড়ে যায়। ঈশান শুধু ভাবছে জীবনের প্রথম দেখাতেই কাউকে এতটা ভালো লেগেছে, আর এই সেই মেয়েটা। বিয়েটা তো একদিন না একদিন করতে হবে, তাহলে যে মেয়েটা আমাকে ভালোবাসে তাকে কেন নয়? তাছাড়া তীব্রতাকে তো আমার অনেক ভালো লাগে। এমন একটা বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ঈশান অনেক ভেবে চিন্তে ডিসিশন নিল বিয়েটা করে নিবে। তাই ও বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপু আমাকে উল্টাপাল্টা কিছু বলতে হবে না, আমি বিয়েতে রাজি। কথাটা বলতেই তীব্রতা যেটা করলো সেটার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। তীব্রতা বিদ্যুৎ গতিতে ঈশানকে জড়িয়ে ধরলো, আর সাথে সাথে ঈশান পাথরের মতো হয়ে গেল। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ জান। বেশ কিছুক্ষণ ধরে তীব্রতা ঈশানকে জড়িয়ে ধরে রাখলো। ঈশান একটা ঘরের মধ্যে চলে যাচ্ছে, তাই ওইও নিজের অজান্তেই তীব্রতাকে দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর ঈশান ওর বুক থেকে তীব্রতার মুখটা তুলে ওর মুখের দুই পাশে হাত দিয়ে তীব্রতার ঠোঁটের দিকে নিজের ঠোঁটগুলো এগোতে লাগলো। ঈশানের ঠোঁটগুলো তীব্রতার ঠোঁটের অনেকটা কাছেই চলে আসছে। যখনই ঈশান চার ঠোঁট এক করতে যাবে তখনই তীব্রতা ঈশানকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালিয়ে গেল। তখন ঈশান একটা মুচকি হাসি দিয়ে মাথা চুলকাতে লাগলো। দেখতে দেখতে এভাবে 2টা দিন কেটে গেল। এর মাঝে ঈশান তীব্রতার সম্পর্কটা আর গভীর হচ্ছে। ঈশান তীব্রতাকে আস্তে আস্তে অনেকটাই ভালোবাসতে শুরু করেছে। আর তীব্রতা নাকি ঈশানকে অনেক আগে থেকেই ভালোবাসে। ঈশানও সেটাই বিশ্বাস করে, ওর অনেকটা কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, কিন্তু তীব্রতা কেমন জানি লজ্জা পেয়ে ওর থেকে দূরে থাকে। এর মাঝে ঈশানের আব্বু সারা শহরের লোকজনকে ইনভাইট করেছে, আর বিয়ে বলে বাসায় আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। দেখতে দেখতে বিয়ের দিনটা চলে আসে, আর খুব ধুমধামের সাথে আর বেশ ভালোভাবে ওদের বিয়েটা হয়ে যায়। তবে তীব্রতা ওদের বাসাতেই থাকায় আর বোনিয়ে বাসায় আসতে হয়নি। আর কোনো কান্নাকাটির পর্ব ছাড়াই তীব্রতাকে নিয়ে ঈশান নিজের রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দেয়। বিয়ে শুরু হওয়ার আগের মুহূর্ত থেকে ঈশান একটাবারও তীব্রতার মুখটা দেখতে পায়নি, তাই বারবার তীব্রতার মুখটা দেখতে ইচ্ছা করছিল। কিন্তু তীব্রতা ইয়া বড় একটা ঘোমটা দিয়ে আছে, তাই ওর মুখটা দেখা যাচ্ছে না। ঈশান যখন কিছু বলতে যাবে তার আগে ঈশানের কাজিনগুলো এসে তীব্রতাকে চারপাশ থেকে ঘিরে ধরে, আর ঈশানকে ওর বন্ধুরা ছাদে নিয়ে যায়। ঈশান ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। ঈশানের বন্ধুগুলো ওকে বারবার খোঁজা দিয়ে কথা বলছিল। একটু পরে আম্মু ঈশানের রুমের সামনে গিয়ে দেখে ঈশান এখনো রুমে আসেনি। তখন আম্মু ওকে খুঁজতে খুঁজতে ছাদে আসে আর দেখে ও বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। তখন ওই আম্মু বলে, আব্বু তুমি এখানে? কত রাত হয়ে গেছে, এখনো তুমি এখানে আড্ডা দিচ্ছ? আজকের দিনটা অন্তত আড্ডাটা একটু কম দিতে পারতে। তীব্রতা মামুনি তোমার জন্য অপেক্ষা করছে, যাও রুমে যাও। আম্মু কথাটা বলতে এবার ঈশানের ফ্রেন্ড রুদ্রনীল বলতে লাগলো, আন্টি আপনি জানেন না, আমি ঈশানকে অনেকবার করে বলছি নতুন বিয়ে করছিস, ভাবি একা রুমে বসে আছে, তুই রুমে যা, কিন্তু ও বলে এত তাড়াতাড়ি রুমে যাবে না। রুদ্র কথাটা বলতে ঈশান রাগী দৃষ্টিতে ওর দিকে তাকাতে এবার আকাশও রুদ্রের তালে তাল মেলালো। আন্টি আপনি জানেন না, ঈশান বলছিল রুমে যেতে ভয় করছে। সে কি কথা, রুমে যেতে ভয় কিসের আব্বু? আর তীব্রতা মামুনি কি বাঘ নাকি ভাল্লুক যে ভয় পাচ্ছ? যাও এক্ষুনি রুমে যাও। ঈশান বেশ রাগী দৃষ্টিতে রুদ্র আর আকাশের দিকে তাকাতে ওরা দুজন 32 পাটি দাঁত বের করে একটা রাজজয়ের হাসি দিল। তখন ঈশান দাঁত কর্মর করতে করতে রুমের সামনে চলে গেল। তারপর এক বুক সাহস নিয়ে দরজা ঠেলে ভিতরে আসতেই খেয়াল করলো তীব্রতা বিছানার মাঝখানে বসে আছে। তখন ওই ঈশান ওর দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে দরজা আটকে দিল। আর তীব্রতা ওর উপস্থিতি টের পেয়ে এসে যখন ওই ঈশানের পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে তখন ওই ঈশান ওকে ধরে নিয়ে উঠিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, পায়ে হাত দিয়ে সালাম করতে নেই, তোমার জায়গা পায়ে নয় আমার বুকে। ঈশান কথাটা বলতেই তীব্রতাকে জড়িয়ে ধরতে তীব্রতাও ওকে জড়িয়ে ধরে ওর মুখে মাথা রাখলো। বেশ কিছুক্ষণ পর তীব্রতা বলল, আচ্ছা শোনো না, আমি ভেবেছি আমরা নতুন জীবন শুরু করার আগে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে আমাদের নতুন জীবনের জন্য দোয়া করব। তুমি গিয়ে ওযু করে আসো। আচ্ছা ঠিক আছে। ঈশান তীব্রতাকে ছেড়ে দিয়ে তারপর উজু করে আসতেই তীব্রতাও গিয়ে উজু করে আসলো। তারপর ওরা দুজনে 2 রাকাত নফল নামাজ আদায় করে মোনাজাতে হাত তুললো ওদের নতুন জীবনের জন্য। মোনাজাত শেষ করে ঈশান হঠাৎ করে তীব্রতাকে কোলে তুলে নিল, আর তীব্রতা ভয় পেয়ে ওর গলা জড়িয়ে ধরলো। ঈশানকে বিছানায় বসিয়ে দিয়ে আলমারির দিকে যেতে লাগলো। তখন তীব্রতা বলল, তুমি কোথায় যাচ্ছ? আরে বাবা কোথাও যাচ্ছি না, তোমার তো দেখি তর্স হয়েছে না। ঈশানের কথায় তীব্রতা লজ্জা পেয়ে মুখটা নামিয়ে নিল আর বলল, তোমার মুখে কিছু আটকায় না না? যা দুষ্ট। ঈশান একটা মুচকি হাসি দেয়। তারপর আলমারি থেকে একটা ব্যাগ এনে
তীব্রতার সামনে রেখে ব্যাগটা খুলতেই তীব্রতা দেখতে পেল ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা। তখন ও বলতে লাগলো, এগুলো নিশ্চয়ই আমার দিনমোহরের টাকা, তাই তো? হ্যাঁ, আমি চাই না আমার আর তোমার ভালোবাসার মধ্যখানে অবৈধ সম্পর্ক হোক, তাই এগুলো পরিশোধ করা আমার জন্য খরচ। আমি সেটা জানি। যাও তুমি এগুলো রেখে আসো, আমার যখন দরকার হবে আমি তোমার কাছ থেকে নিয়ে নিব, কেমন? এখন এগুলো রেখে আসো। তীব্রতার কথায় ঈশান টাকাগুলো রেখে ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে তারপর তীব্রতার সামনে এসে বসতে তীব্রতা হঠাৎ করে ঈশানের পাঞ্জাবির গলা ধরে তারপর ওকে বিছানায় ফেলে দিয়ে বুকের উপর উঠে গেল। তখন ঈশান একটা মুচকি হাসি দিয়ে ওকে বিছানায় ফেলে দিয়ে ওর শরীরের উপর নিজের শরীরের ঘরটা ছেড়ে দিল। এবার তীব্রতা একটা মুচকি হাসি দিতে ঈশান ওর গোলাপি ঠোঁটগুলোর দিকে তাকালো। ঈশানের ইচ্ছে করলো তীব্রতার ঠোঁটের স্বাদ নিতে, তাই ও ঈশানের ঠোঁটের দিকে এগিয়ে গেল। ঈশান এগোতেই তীব্রতার চোখ বন্ধ করে নিল আর ঈশান ওদের চার ঠোঁট এক করে দিল। দুজন দুজনের ঠোঁটের স্বাদ নিতে লাগলো। এক পর্যায়ে ঈশান তীব্রতার ঠোঁট ছেড়ে দিয়ে ওর ঘাড়ে নাক ঘষতে শুরু করে। ঈশানের গরম নিঃশ্বাস তীব্রতার ঘাড়ে পড়তেই ও ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। ঈশান ওর সারার মুখে কিস করতে লাগলো। ঈশান যতবার ওর ঠোঁট দিয়ে তীব্রতার শরীর স্পর্শ করছে তীব্রতা ততবারই কেঁপে উঠছে আর ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরছে। একটা পর্যায়ে ঈশান ওর শরীরের সব কাপড়গুলো সরিয়ে ফেলে। তখন তীব্রতা আর থাকতে না পেরে ঈশানকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। ঈশান আদরের মাত্রাটা বাড়িয়ে দিতে থাকে। ও কিস করতে তীব্রতা নাভিতে চলে আসে। ডিপলি কয়েকটা কিস করতে তীব্রতা ওর চুলগুলো দুই হাত দিয়ে খামচে ধরে। ঈশান বুঝতে পারে তীব্রতা ওর ছোঁয়া পেয়ে পাগল হয়ে গেছে। ঈশান ওদের শরীরে একটা চাদর দিয়ে দেয় আর তীব্রতাকে নিজের ভালোবাসায় ভরে দিতে থাকে। পরের দিন সকালে মিষ্টি রোদের আলো এসে তীব্রতার মুখে পড়তেই ওর ঘুমটা ভেঙে যায়। চোখ খুলতে তীব্রতা দেখে ও ঈশানের বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে আর ঈশান ওকে শক্ত করে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। ঈশানের মুখের দিকে তাকাতেই তীব্রতা রাতের কথাগুলো মনে পড়ে যায় আর সাথে সাথেই তীব্রতা কেমন জানি লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। ঈশানের পুরো মুখে লিপস্টিকের অসংখ্য ছাপ, যেটা দেখে তীব্রতার খুব হাসি পাচ্ছিল। ওকে এই অবস্থায় দেখে তীব্রতা একটা ঘরের মধ্যে পড়ে যাচ্ছিল। তখন ও হঠাৎ করে ওদের চার ঠোঁট এক করে দেয় আর পাগলের মতো কিস করতে লাগলো। এবার তীব্রতা বুঝতে পারলো ঈশান ওর সাথে রেসপন্স করছে। তখন তীব্রতাকে ছেড়ে দিয়ে বলে, বলে দুষ্টু, তার মানে তুমি জেগে আছো, লুকিয়ে লুকিয়ে এভাবে আমাকে দেখছো, তাই না? তুমি আমার সাথে দুষ্টুমি করতে পারো, তাহলে আমি রেসপন্স করলেই দোষ? আচ্ছা শোনো না, অনেক বেলা হয়ে গেছে, এখন ওঠো, চলো গোসল করে নি। গোসল পরে করা যাবে। শোনো না, আমার না আবার ইচ্ছে করছে। কি? কি মানে? রাতে যেটা হলো সেটা। এই না, এখন আর কোনো দুষ্টুমি করবে না, রাতে কিন্তু একটুও ঘুমাতে দাওনি। আমি তো দুষ্টুমি করবোই। ঈশান কথাটা বলে তীব্রতাকে যখনই জড়িয়ে ধরতে যাবে তখন তীব্রতা ওদের শরীর থেকে চাদরটা নিয়ে উঠে ওয়াশরুমের দিকে দৌড় দিল। এবার ঈশান একটু মুচকি হাসি দিয়ে তারপর নিজের শরীরের দিকে তাকাতে খেয়াল করলো ওর পরনে কিছুই নেই। তাই ঈশান তাড়াহুড়ো করে উঠে গিয়ে একটা লুঙ্গি শরীরে পেঁচি নেই। লুঙ্গি পেঁচি নিয়ে বলতে লাগলো, আর একটু হলে আপনাদের কাছে ইজ্জতের পাংচার হয়ে যাচ্ছিল, আমাদের কি এখনো দেখা লাগবে? ঈশান লুঙ্গিটা পরে গিয়ে আবারও শুয়ে পড়লো আর কিছুক্ষণের মধ্যেও আবার ঘুমিয়ে পড়লো। এর মাঝে তীব্রতা একটা লম্বা শাওয়ার নিয়ে একটা কালো শাড়ি পরে বেরিয়ে আসে। এসে দেখে ঈশান আবারও ঘুমিয়ে গেছে। তখন তীব্রতা ওর ভেজা চুলের পানির ঝাপটা ঈশানের মুখে দিতে ঈশানের ঘুম ভেঙে যায়। তখন ঈশান ওর দিকে একবার তাকিয়ে বলে, তীব্রতা যাও তো, দুষ্টমি করো না, রাতে কিন্তু ঘুমাতে দাওনি। ঈশান কথাটা বলতেই তীব্রতা গাল ফুলিয়ে ড্রেসিং টেবিলের সামনে চলে যায়। একটু পর ঈশানের মনে হলো তীব্রতা ওর কথা একটু কষ্ট পেয়েছে। সাথে সাথে ঈশান ড্রেসিং টেবিলের দিকে তাকাতে খেয়াল করে তীব্রতা ওর চুলগুলো মুছছে। আজকে দেখতে ওকে একদম পরিতের মতো লাগছে। তীব্রতাকে আজকে ঈশান এই অবস্থায় দেখে আবারও নতুন করে প্রেমে পড়ে যাচ্ছে, কারণ তীব্রতাকে আজকে অন্য দিনের থেকে একটু বেশি সুন্দর লাগছিল। ঈশান পুরো একটা ঘরের মধ্যে চলে যাচ্ছিল। ঈশান নিজের অজান্তে বিছানা ছেড়ে উঠে তীব্রতার অনেকটা কাছে চলে যায় আর তীব্রতা এবার ঈশানকে খেয়াল করতেই ঈশান তীব্রতাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে ওর পেটের উপর দুই হাত রাখে আর তীব্রতার চুলের নাক ঢুকে দেয়। ঘটনার আকস্মিকতায় তীব্রতার হাত থেকে টাওয়ালটা পড়ে যায়। তৎক্ষণাৎ ও একটা মুচকি হাসি দিয়ে ঈশানের হাতের উপর নিজের হাত রাখলো। এর মাঝে ঈশান তীব্রতার ঘাড়ি কয়েকটা কিস করে ফেলেছে আর ওর পেটের উপর দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরেছে, যার জন্য তীব্রতা আর থাকতে না পেরে ঈশানের দিকে ঘুরে ওকে বিদ্যুতের গতিতে জড়িয়ে ধরে। এই যে ভাইয়া এবং আপুরা রাত্রে অনেক দেখেছেন, এখন আরো দেহন লাগবে। এরপর কি হতে পারে ওইটা আপনারা খুব ভালো করে জানেন। এইভাবে 2-3 দিন কেটে গেল। এর মাঝে তীব্রতা আর ঈশানের ভালোবাসা আরো গভীর হয়েছে। ওরা দুজন দুজনকে এখন অনেক বেশি ভালোবাসে। ঈশান ভুলে গেছে তীব্রতা কিভাবে ওর জীবনে এসেছে। তীব্রতাকে নিজের জীবনে পেয়ে ঈশান অনেক হ্যাপি, তেমনি ওর আব্বু আম্মুও অনেক হ্যাপি। তীব্রতা এখন ওর আব্বু আম্মুর অনেক খেয়াল রাখে আর আম্মুকে তো কোনো কাজও করতে দেয় না।
ওদের বিয়ের পর ঈশান আর তীব্রতা ওদের যত আত্মীয় স্বজন ছিল সবার বাসায় ঘুরতে গিয়েছে। এর মাঝে ঈশানের আব্বু ভাবছিল ছেলে এখনো কিছুই করে না, আর কিছুদিন হলো বিয়েটা হয়ে গেছে, আগে যাই করুক, কিন্তু এখন এভাবে বসে থাকলে তো সমাজে মানুষ সেটা নিয়ে কথা বলবে। আব্বু কথাগুলো ভেবে আম্মুকে বলে তীব্রতাকে ডেকে দিতে। তখন আম্মু তীব্রতাকে ডাকলো। তীব্রতা আব্বু আম্মুর সামনে আসে আর বলে, আপু, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ মামুনি, তুমি ঈশানকে একটু ডেকে দাও। ঠিক আছে আপু। তীব্রতা রুমে চলে গিয়ে দেখে ঈশান ওয়াশরুম থেকে বেরোচ্ছে। ঈশান তীব্রতাকে দেখে ওর দিকে এগিয়ে আসে। তীব্রতা কিছু বলবে তার আগে ঈশান ওকে কাছে টেনে নিয়ে বুকে এনে ফেলে। তারপর ওর কোমর জড়িয়ে ধরে ওর মুখের দিকে ঠোঁটগুলো এগোতে গেলে তীব্রতা ঈশানের ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে আটকে দিয়ে বলে, এখন কোনো দুষ্টুমি নয়, আব্বু তোমাকে ডাকে, যাও গিয়ে শুনে আসো কি বলে। এখন দুষ্টুমি করি তারপর না হয়ে যাবো। বললাম তো এখন কোনো দুষ্টুমি না, যাও আব্বু কি বলে শোনো। ওকে ওকে বোঝাচ্ছি, এত রাগা কি আছে। ঈশান মন খারাপ করে চলে যেতে গেলে এবার তীব্রতা ঈশানের একটা হাত ধরে। তখনই ঈশান ওর দিকে তাকাতে তীব্রতা ঈশানের গালে একটা কিস করে দৌড় দিয়ে বেরিয়ে যায়। ঈশান একটা মুচকি হাসি দিয়ে বলে, পাগলি কোথাকার। ঈশান নিচে গিয়ে আব্বু আমার সামনে আসে আর বলে, আব্বু তুমি কি আমাকে ডেকেছো? আব্বু তুমি বসো। ঈশান ওদের সামনে বসলো আর ওরা বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তখন ঈশান বলল, কি হলো, তোমরা কিছু বলবে? দেখো আব্বু, বিয়ের আগে আমরা তোমাকে অনেকবার বিয়ে করতে বলছি, কিন্তু তুমি বিয়ে করোনি, কিন্তু এখন করেছো। আর তখন তুমি কিছু না করলেও আমাদের কোনো কথা বলতাম না, কিন্তু এখন তো বিয়েটা করেছো আর এখনো তুমি কিছু করো না। তুমি না কোনো জব করো, না আমাদের কোনো ব্যবসা দেখছো। এভাবে থাকতে কি তোমার নিজের মন খারাপ লাগে না বলো? তুমি হয়তো জানো না এই বিষয়টা নিয়ে তীব্রতার খারাপ লাগে। মেয়েটা তোমাকে কিছু বলতে পারে না, কিন্তু ওর তো খারাপ লাগে যখন কারো কাছে শুনে ওর স্বামী বেকার। তাই আমি বলছিলাম কি, তুমি আমাদের অফিসে একটু বসো, তোমাকে রেগুলার যেতে হবে না, কিন্তু যখন তোমার ভালো লাগবে তখন তুমি যেও, তাতে তীব্রতা সবাইকে বলতে পারবে ওর স্বামী কিছু করে। আব্বুর কথায় ঈশান বেশ কিছুক্ষণ মাথা নিচু করে কথাগুলো ভাবতে লাগলো। সত্যি তো, আমাদের বিয়ে হয়ে গেল প্রায় একটা মাস হয়ে গেছে, কিন্তু আমি এখনো কিছু করিনি। আমি ভাবে বসে থাকলে তীব্রতার সেটা খারাপ লাগে। এখনো আমি আব্বু আম্মুর ঘরে বসে খাই। তীব্রতার ইচ্ছা করে আমার কাছে কিছু চাইতে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না। ও ভাবে আমি হয়তো কিছু করি না, তাই ওকে কিছু দিতে পারবো না। ঈশান কথাগুলো ভেবে বললো, আচ্ছা ঠিক আছে, আমি কালকে থেকে অফিসে যাবো, তোমাদের আর বলতে হবে না। তীব্রতা রান্নাঘর থেকে ওদের কথাগুলো শুনছিল। ঈশান অফিস যাবে কথাটা শুনে তীব্রতা বেশ খুশি হয় আর একটা মুচকি হাসি দেয়। সেদিন রাতে তীব্রতা ঈশানের বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর ঈশান ওর চোখগুলো নিয়ে খেলা করছে। তখন তীব্রতা বলতে লাগলো, আচ্ছা শোনো না। হ্যাঁ বলো পাগলি। আচ্ছা একটা কথা বলবো? তুমি আমাকে কিছু বলবে, তার জন্য আবার পারমিশন নেওয়া লাগবে? বলো কি বলবে। আমার না খুব লজ্জা লাগছে বলতে। আমাকে কিছু বলবে তাও আবার লজ্জা লাগে? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, এখন ঘুমাও। এই না, তাহলে বলো কি বলবে। আমার না লাগবে। কি লাগবে বলো, আমি তোমাকে এনে দিব। বলছিলাম আমার না তোমার মতো একটা কিউট বেবি লাগবে। তীব্রতা কথাটা বলে ঈশানের বুকে মুখ লোকালো আর ঈশান একটা মুচকি হাসি দিয়ে ওকে আবার শক্ত করে দুই হাতে জড়িয়ে ধরে বলল, তাই? কিন্তু এত লজ্জা পেলে আনলো কি করে? কথাটা বলে ঈশান তীব্রতার মুখটা উঠিয়ে তারপর ওর ঠোঁটের দিকে ঠোঁটগুলো এগোতেই তীব্রতা ওদের চার ঠোঁট এক করে দিল। এখন কি হবে আপনারা নিশ্চয় জানেন। পরের দিন সকালে তীব্রতা ঘুম থেকে উঠে তারপর ঈশানকে ডেকে ওকে ওয়াশরুমে যেতে বলে তীব্রতা নিচে গেল রান্না করতে। একটু পরে ঈশানের অফিসের টাইম হলো, তাই ও রেডি হয়ে তারপর নিচে গিয়ে নাস্তা করতে লাগলো। খাওয়া দাওয়া শেষে ঈশান ব্যাগটা আনার জন্য রুমে গেল। খেয়াল করলো ওর টাইটা বাঁধা হয়নি, তাই টাইটা বাঁধার চেষ্টা করলো, কিন্তু পারছিল না। তখন ঈশান তীব্রতাকে ডাকলো, তীব্রতা একটু রুমে আসবে। কথাটা বলতেই ও রুমে আসলো। তখন ঈশান বলতে লাগলো, টাইটা বাঁধতে পারছি না, একটু বেঁধে দাও তো। দাও আমার কাছে দাও। তীব্রতা ঈশানের হাত থেকে টাইটা নিয়ে ওর সামনে দাঁড়ালো, কিন্তু তীব্রতা টাইটা ঠিক মতো বাঁধতে পারছিল না। তাই তীব্রতা হঠাৎ করে ঈশানের হাত দুটো তীব্রতা নিজের কোমরে রেখে বলল, আমাকে ধরে তো একটু। ঈশানও পরম যত্নে তীব্রতার কোমরটা জড়িয়ে ধরে ওকে নিজের কাছে টেনে নিতে তীব্রতা ঈশানের টাইটা বাঁধতে লাগলো। আর ঈশান এক দৃষ্টিতে তীব্রতার মায়াবী মুখের দিকে তাকিয়ে রইল। তীব্রতার টাইটা বাঁধা হয়ে গেলে তীব্রতা হঠাৎ করে ঈশানের চোখের দিকে তাকাতেই খেয়াল ঈশান একটা ঘোর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। তখন ঈশান হঠাৎ করে ওদের চার ঠোঁট এক করে দিল। 5 মিনিট পর ঈশান তীব্রতাকে ছেড়ে দিল। তখন তীব্রতা বলতে লাগলো, সব সময় শুধু রোমান্টিকতা, তাই না? এখন যাও, দেরি হয়ে যাচ্ছে, এখন আর অন্য কিছু হবে না।
ঈশান একটা মুচকি হাসি দিয়ে তারপর আম্মুকে বলে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। ঈশান অফিসে যাওয়ার সাথে সাথে আব্বুকে কেবিনটা দেখিয়ে দিল। ঈশান ওর কেবিনে আসতেই ওর মনে পড়ে ওর পাগলিটাকে তো একবার ফোন দিয়ে জানানো হয়নি অফিসে পৌঁছে গেছে, না হলে আবার পাগলিটা টেনশন করবে। আসার সময় তীব্রতা বারবার করে ঈশানকে বলে দিয়েছে অফিসে পৌঁছানোর সাথে সাথে যেন ফোন দেয়। এবার ঈশান ফোনটা হাতে নিয়ে যখনই তীব্রতার নাম্বারে কল করতে যাবে, এর মাঝে তীব্রতার নাম্বার থেকে ফোন আসে। সাথে সাথে ঈশান একটা মুচকি হাসি দিয়ে রিসিভ করে নেই। রিসিভ করে কানে নিতেই ও কাছ থেকে বেশ উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করে। এই তুমি ঠিক আছো তো? ঠিক মতো পৌঁছেছো তো? তোমার কিছু হয়নি তো? তীব্রতার এরকম অস্থিরতা দেখে ঈশান একটা মুচকি হাসি দিয়ে বলল, আরে পাগলি আস্তে আস্তে রিল্যাক্স, এত অস্থির হবার কিছুই নেই, আমি ঠিক মতো পৌঁছে গিয়েছি। তাহলে ফোন দিলে না কেন? এখনো দিতে গিয়েছিলাম, তার আগে তুমি ফোন দিলে। আসলে আব্বু আমার কাজটা বুঝে দিল, তাই তোমাকে ফোন দিয়ে ওঠা হয়নি। তুমি রাগ করো না পাগলি। তুমি জানো আমার কত টেনশন হচ্ছিল? আরে বাবা টেনশন করার কিছুই নেই, আমি ঠিক আছি তো। আচ্ছা শোনো, তুমি কিন্তু দুপুরে ঠিক মতো খেয়ে নিবে কেমন? বেশি টেনশন করবে না, সবসময় আমার সাথে থাকবে। তুমি কিচ্ছু চিন্তা করো না তো। তোমার আম্মু কি আমার আম্মু নয়? আর শোনো না, তুমি দুপুরে খেয়ে আমাকে ফোন দেবে কেমন? ঠিক আছে পাগলি, আর সাবধানে থাকো কেমন? ঈশান ফোনটা কেটে দিয়ে তারপর চেয়ারে হেলান দিয়ে ভাবতে লাগলো, এই পাগলি মেয়েটা আমাকে কতটা ভালোবাসে। মাত্র কয়েকটা দিনের পরিচয় ওদের। তীব্রতা অদ্ভুত ভাবে আমার জীবনে চলে আসলো একটা মধ্যরাতের মায়াবী পরি হয়ে। তীব্রতা যেন ঈশানের প্রতিটি শিরা শিরাই আছে। তীব্রতা যেন ওকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না, তেমনি ঈশানও ওকে ছাড়া কিছু কল্পনা করতে পারে না। ঈশান কাজ করছে, কিছুক্ষণ পর তীব্রতা আবারও ফোন দেয়। ঈশান ওর এরকম কাণ্ড দেখে বেশ অবাক হয়, কারণ কিছুক্ষণ আগে তীব্রতার সাথে কথা বলেছে, তারপরও আবারও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দেয়। ঈশানের কেন জানি অফিসে কাজ করতে ভালো লাগছিল না, কারণ বিয়ের পর থেকে এই একটা মাস ঈশান সবসময় তীব্রতার পাশাপাশি আর কাছাকাছি থেকেছে, আর ঈশানের বেশ অস্থির লাগছিল তীব্রতাকে ছাড়া থাকতে। তারপরও উপায় নেই, থাকতেই হবে। ও মনে মনে ভাবছে এখন থেকে এটাই অভ্যাস করে নিতে হবে, কারণ ওকে এখন থেকে প্রতিদিন অফিসে আসতে হবে, না হলে আব্বু আম্মু কষ্ট পাবে। প্রত্যেকটা ঘন্টায় তীব্রতা একবার করে ঈশানকে ফোন করেছে। ওর এমন কাণ্ড দেখে ঈশান বারবার ভেবেছে পাগলিটা ওকে কতটা ভালোবাসে। তো লাঞ্চ টাইম হতেই আবারও তীব্রতার নাম্বার থেকে ফোন আসে। তখন রিসিভ করে ও বলে, এই তুমি খেয়েছো? ঈশান তীব্রতার এরকম কাণ্ডে না হেসে পারলো না। ও বলতে লাগলো, সবে মাত্র লাঞ্চ টাইম হয়েছে, এখন খেতে যাওয়া হয়নি। আর শোনো, তুমি খেয়ে নাও। না, তুমি আগে খেয়ে আসো, তারপর আমাকে ফোন দিও, আমি তারপর খাবো। এত ভালোবাসা শেষ পর্যন্ত থাকবে তো? তুমি এরকম করে বলতে পারলে আমাকে? তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার শরীরের এক ফোঁটা রক্ত থাকতে আমি সবসময় শুধু তোমাকেই ভালোবেসে যাব। আর তুমি এমন ভাবে বলতে পারলে, তুমি হয়তো এখনো আমার ভালোবাসাটাকে বিশ্বাস করে উঠতে পারোনি, তাই তো? এই পাগলি, তুমি রাগ করছো কেন? আমি তো তোমাকে এমনি বললাম, তুমি এভাবে রিয়েক্ট করতেছো কেন? আর তোমার ভালোবাসা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি আমার পাগলিটাকে যতটা না ভালোবাসি, তার থেকে অনেক অনেক বেশি আমার পাগলিটা আমাকে ভালোবাসে। সে একটা মুহূর্ত আমাকে ছাড়া থাকতে পারে না, তাই তো এভাবে আমাকে বারবার ফোন দিচ্ছে। পাগলি, তুমি শুধু শুধু টেনশন করো না তো, আর মন খারাপ করো না। এখন যাও, খেয়ে নাও। বললাম না তুমি আগে খেয়ে আসো। আরে বাবা ঠিক আছে, আমি খেয়ে তোমাকে ফোন দিলে তুমিও খেয়ে নিও কেমন? ঈশান কথাটা বলেই ফোনটা কেটে দিয়ে তারপর খাওয়া দাওয়া শেষ করে তীব্রতাকে ফোন দিয়ে খেয়ে নিতে বলে। তীব্রতাও খেয়ে নেই। দিনটা তীব্রতার পাগলামির মধ্যে দিয়ে কেটে গেল কোনো রকম। ঈশান তেমন কাজ করতে পারলো না। কোনো রকম 4টা বাজতে না বাজতে ঈশান অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেল। বাসায় গিয়ে কলিং বেল বাজতেই তীব্রতা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়ে বিদ্যুৎ গতিতে জড়িয়ে ধরে ফুফিয়ে ফুফিয়ে কান্না করে উঠলো। তীব্রতার এরকম কাণ্ড দেখে ঈশান ওকে জড়িয়ে ধরে ওর মাথায় হাত রেখে বলতে লাগলো, এই পাগলি, কি হয়েছে, কান্না করছো কেন? বলো আমাকে কি হয়েছে? তীব্রতা কোনো কথা বলছে না, তাই ঈশান একটু ভয় পেয়ে গেল। আর বারবার তীব্রতাকে বলতে লাগলো, কি হয়েছে আমাকে বলো। তীব্রতা শক্ত করে ঈশানকে আঁকড়ে ধরে বুকে মুখ গুজে দিয়ে কান্না করতে লাগলো। এর মাঝে আম্মু এসে ওদের সামনে দাঁড়ালো। তখন ঈশান বলল, আম্মু কি হয়েছে বলো তো, ও এভাবে কান্না করছে কেন? কি আর হবে, তোমার বউ তোমাকে ছাড়া থাকতে পারছিল না, ওর নাকি খুব খারাপ লাগছিল, তাই হয়তো এভাবে কান্না করছে। নাও, তোমার বউকে এবার তুমি সামলাও। এতক্ষণ আমি অনেক কষ্টে সামলিয়েছিলাম, কিন্তু একটু আগে থেকে অনেক কান্না করছে, এখন তুমি সামলাও। কথাটা বলেই আম্মু চলে গেল। আর ঈশান একটা মুচকি হাসি দিয়ে তারপর তীব্রতার মুখটা তুলে ওর কপালে একটা চুমু দিয়ে তারপর ওর চোখের পানিগুলো ঠোঁট দিয়ে শুষে
বলতে লাগলো, এই পাগলি, এভাবে কেউ কান্না করে বলো? আর আমি তো চলে এসেছি, দেখো, মাত্র তো কয়েক ঘন্টার জন্য তোমার থেকে দূরে ছিলাম, আর তুমি এভাবে কান্না করছো? তুমি এভাবে কান্না করলে আমার কষ্ট লাগে না বুঝি? ঈশানের কথাই তীব্রতা এবার ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো। তোমার কাছে কয়েক ঘন্টা আমার কাছে হাজার বছরের সমান মনে হয়েছে। কথাটা বলেই তীব্রতা আবার ঈশানকে জাপটে ধরলো, আর ঈশান বলতে লাগলো, এই পাগলি, আর কান্না করো না, এখন থেকে তো আমাকে রোজই অফিসে যেতে হবে। তুমি না বলতে আমি কিছু করি, তাহলে এখন এভাবে কান্না করছো কেন? এখন থেকে তোমাকে একা থাকতে হবে। না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কালকের থেকে আর অফিসে যাবে না, নাহলে তুমি আমাকে অফিসে নিয়ে যাবে। পাগলির কথা শোনো, তোমাকে নিয়ে অফিসে গিয়ে আমি কাজ করবো কিভাবে? এরকম পাগলামি করো না তো। আচ্ছা, আমার দিকে তাকাও, কান্না করে তো পুরো চেহারাটা পাল্টা বাজিয়ে ফেলেছো, তাকাও আমার দিকে। ঈশান কথাটা বলেই তীব্রতার মুখটা তুলে তারপর আবারও ওর কপালে একটা চুমু দিয়ে বলতে লাগলো, এখন কান্না থামাও, না হলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। এই না, তীব্রতা কান্না থামানোর চেষ্টা করলো, তবুও বারবার ফুপিয়ে ফুপিয়ে উঠছে। ঈশান জানে তীব্রতা কান্না করতে পারে না, একটুতেই হাঁপিয়ে ওঠে। তীব্রতার পুরো চেহারাটা লাল হয়ে গেছে, তাই ঈশান বলতে লাগলো, কান্না করে মুখে কি অবস্থা করে ফেলেছো? আমি বললাম আমি তাড়াতাড়ি চলে আসবো, দেখো। অনেক কষ্টে ঈশান তীব্রতার কান্না থামাতে সক্ষম হয়, আর তীব্রতা এখনো ঈশানকে জড়িয়ে ধরে রেখেছে। তাই ও আর কোনো উপায় না পেয়ে তীব্রতাকে হঠাৎ করে কোলে তুলে নেয়, আর তীব্রতাও ঈশানের গলাটা জড়িয়ে ধরে। ঈশান ওকে রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিল। একদম কান্না করবে না, আমি ফ্রেশ হয়ে আসছি। ঈশান ফ্রেশ হয়ে তারপর রুমে এসে দেখে তীব্রতা মুখ ফাঁক করে বসে আছে। তখন ঈশান ওর পাশে বসে তীব্রতা আবার ওকে জড়িয়ে ধরলো। ঈশান ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, এরকম পাগলামি করলে আমার অফিসে যাওয়া হবে না পাগলি। সেটা কি খুব ভালো দেখাবে বলো? তখন তো আব্বু আম্মু খুব কষ্ট পাবে, আর তুমিও তো সবাইকে বলতে পারবে না তোমার হাজবেন্ড কিছু করে। কেমন লাগবে তখন বলো তো? একটু মানিয়ে নাও পাগলি, দেখো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তীব্রতা কোনো কথা বলছে না। ঈশান ওকে অনেক বোঝানোর পর তীব্রতা বলে, মানতে পারি, কিন্তু আমাকে একটা খুব শীঘ্রই একটা বেবি দিতে হবে। তীব্রতা কথাটা বলে ঈশানের বুকে মুখ লুকালো, আর একটা মুচকি হাসি দিয়ে শক্ত করে তীব্রতাকে জড়িয়ে ধরলো। এভাবে ওদের দুষ্ট মিষ্টি খুনসুটির মধ্য দিয়ে দেখতে দেখতে আরো 15টা দিন কেটে গেল। ঈশান এখন রেগুলার অফিসে যায়, আর ও যখন বাসায় না থাকে তখন তীব্রতার মনটা বেশ খারাপ থাকে। ঈশান সেটা বুঝতে পারে। ঈশান তীব্রতাকে মন খারাপ না করতে বলে আর অনেক বোঝায়। তো একদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে ঈশান আর তীব্রতা শুয়ে আছে, আর তীব্রতা প্রতিদিনের মতো ঈশানের বুকে শুয়ে আছে। এর মাঝে ঈশান খেয়াল করেছে তীব্রতার মনটা বেশ খারাপ, কেমন যেন মুখটা ভার করে আছে। অন্যদিকে তীব্রতার মনে কেমন যেন একটা অজানা ভয় কাজ করছে, আর একটা অস্থিরতা কাজ করছে। ও ভাবছে হয়তো ঈশান ওর থেকে দূরে চলে যাবে, ও ঈশানকে হারিয়ে ফেলবে। ঈশান তীব্রতার মুখটা 2 হাত দিয়ে তুলে ওর মুখোমুখি বসালো আর বলল, এ পাগলি, তোমার কি হয়েছে বলো তো? কয়টা দিন যাবত দেখছি তুমি কেমন যেন মন খারাপ করে আছো, আর কেমন যেন আমার থেকে কি যেন লুকিয়ে যাচ্ছ। প্লিজ বলো কি হয়েছে, না হলে কিন্তু আমার খুব টেনশন হবে। ঈশান দেখলো তীব্রতার চোখে পানি টলমল করছে। তখন ঈশান আলতো করে তীব্রতাকে জড়িয়ে ধরতে তীব্রতা ঈশানকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। তখন ঈশান বলল, কি হয়েছে বলো? জানো তো, আমার না খুব ভয় করছে। আমার মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো। পাগলি, এটা কেমন কথা বলো তো? আমার মায়াবী পরিচয় থেকে আমি কোথায় হারাবো বলো তো? কিছু হবে না, আর তুমি এসব উল্টাপাল্টা ভেবো না তো। দেখছো আমাদের ভালোবাসাটা কত গভীর, আর আমরা দুজন দুজনাকে অনেক ভালোবাসি, তাই না? আর তুমি তো জানো সত্যিকারের ভালোবাসাগুলো কখনো হারিয়ে যায় না, তাই আমাদের ভালোবাসাটাও কখনো হারাবে না। তুমি এসব নিয়ে আর ভেবো না তো, আর মন খারাপ করে থেকো না। ঈশান অনেক বোঝানোর পর তীব্রতা ওর বুকে মাথা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঈশান ঘুম থেকে উঠতে খেয়াল করলো তীব্রতা ওর পাশে নেই। তখনই ঈশানের রাতের কথাটা মনে পড়তে ওর বুকের ভিতরটা ছু করে উঠলো। এমনটা কেন হলো ঈশান সেটা বুঝতে পারলো না। তীব্রতা সকালে উঠে আম্মুর সাথে রান্না করতে যায়, কিন্তু আজকে কেন দাঁড়িয়ে ওকে না দেখে ঈশানের ভয় হতে লাগলো। তাই ঈশান তাড়াহুড়ো করে উঠে তারপর নিচে গিয়ে দেখলো তীব্রতা আম্মুর সাথে রান্নাঘরে হেসে হেসে কথা বলছে আর রান্না করছে। এবার ঈশান ওর বুকের উপর হাত দিয়ে বুঝতে পারলো ওর হাতটা খুব স্পিডে চলছে। ঈশান বুঝতে পারলো না এমনটা কেন হচ্ছে। তাহলে কি সত্যি ওদের লাইফে কোনো বিপদ আসতে চলেছে? তাহলে কি সত্যি তীব্রতাকে হারিয়ে ফেলবে? ঈশান কি তাহলে সত্যি তীব্রতাকে হারিয়ে ফেলবে? কথাগুলো ভাবতে ভাবতে ঈশান রুমে চলে যায়। তারপর রেডি হয়ে নেয়, কিন্তু প্রতিদিনের মতো আজকেও ঈশান টাইটা বাঁধতে পারছিল না, তাই ও তীব্রতাকে ডাকে। তখন তীব্রতা এসে দেখে ঈশান টাইটটা নিয়ে দাঁড়িয়ে আছে। তীব্রতা ঈশানের সামনে দাঁড়াতে ঈশান 2 হাতে কোমরে জড়িয়ে ধরে ওর সাথে মিশে নেয়।
আর মুখের দিকে তাকিয়ে থাকে। তীব্রতা খুব যত্ন সহকারে টাইটা বেঁধে দিলে ঈশান খাওয়া দাওয়া শেষ করে অফিসে চলে আসে। অফিসে যাওয়ার সাথে সাথে তীব্রতা ঈশানকে ফোন দেয়। তখন ঈশান ওর সাথে কিছুক্ষণ কথা বলে তারপর কাজ করতে শুরু করে। দেখতে দেখতে 1, 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়। লাঞ্চের সময় হয়ে আসে, কিন্তু এর মাঝে তীব্রতা একটা বারও ঈশানকে ফোন দেয়নি। হঠাৎ করে ঈশানের কথাটা মনে পড়ে। তখন ও ভাবে, আজকে তো পাগলিটা একবারও এর মাঝে ফোন দেয়নি। সে সকালবেলা একবার দিয়েছিল, কাজের চাপে ঈশানের সেটা মনেই ছিল না। তৎক্ষণাৎ ও তীব্রতার নাম্বারে ফোন দেয়, কিন্তু তীব্রতার নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। ঈশান বারবার ওর নাম্বারে ট্রাই করছে, কিন্তু বারবার ওই বন্ধ বলছে। এবার ঈশানের বেশ টেনশন হচ্ছে। একটা সময় ঈশান ভাবতে লাগলো, তীব্রতার আবার কিছু হলো না তো। কথাগুলো ভেবে ঈশান আরো অফিসে থাকতে পারলো না। ঈশান আরো কয়েকবার তীব্রতার নম্বরে ফোন দিল, কিন্তু বারবার একই কথা বলতেছে, বন্ধ। বেরোতে বেরোতে আম্মুর নাম্বারে ফোন দিল, কিন্তু আম্মুও ফোনটা রিসিভ করছে না। এবার ঈশানের আরো ভয় হতে লাগলো। ও তাড়াহুড়ো করে গাড়ি চালিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে আম্মু বসে আছে। তখন ঈশান দৌড়ে বাসার ভিতরে ঢুকে আম্মুর সামনে দাঁড়িয়ে বলতে শুরু করে, তোমরা কোথায় থাকো বলো তো? আম্মু, তোমাকে কতবার ফোন দিয়েছি, তুমি ফোনটা রিসিভ করোনি কেন? তার উপর তীব্রতাকে ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছি, ওকে ফোনে পাচ্ছি না কেন বলো তো? ও কোথায় গেছে? কথাটা বলতেই এবার আম্মু এসে ওর মুখোমুখি দাঁড়িয়ে ওর মুখের দুই পাশে হাত দিয়ে বলতে লাগলো, আব্বু, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো? আম্মুর কথা শুনে ঈশান বেশ অবাক হয়ে যায়। তাই বলতে লাগলো, আম্মু, আমার কিছু হয়নি, কিন্তু তুমি এরকম কথা বলছো কেন? আর কি হয়েছে বলো তো? তীব্রতা কোথায়? তুমি আগে বলো, তীব্রতা কোথায়? ওর কি হয়েছে? ফোন কেন রিসিভ করছে না? আব্বু, তুমি খুব জোর বেঁচে গেছো। তুমি জানো তীব্রতা কে? আম্মু, তুমি কি সব বলছো? আর তীব্রতা কে মানে? তীব্রতা কোথায় বলো তো? তুমি শান্ত হও। আর তুমি জানো না তীব্রতা কে? আব্বু, তীব্রতা আমাদের মতো কোনো স্বাভাবিক মানুষ নয়, ও একটা মায়াবী রাক্ষসী। আমার মুখে এরকম কথা শুনে ঈশানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল, আর পুরো আকাশটা যেন ওর মাথার উপর ভেঙে পড়েছিল। আম্মু, এসব কি বলছো? আমি ঠিকই বলছি। তুমি জানো না তীব্রতা কোনো মানুষ নয়, ও একটা মায়াবী রাক্ষসী। তুমি ওকে কিভাবে পেয়েছো আর কোথা থেকে পেয়েছো আমি জানি না, কিন্তু আজকে যেটা হয়েছে সেটা শুনলে তুমি বুঝতে পারবে তীব্রতাকে। আম্মু, তোমার কথার আগাগোড়া কিছু বলতে পারছি না, তুমি আগে বলো তীব্রতা কোথায়? আপু, তুমি আগে বসো, আমি তোমাকে সবটা খুলে বলছি। এর মাঝে আপু বাসায় চলে আসে। আম্মু হয়তো ফোন করে ডেকেছে ওনাকে। আপু ওদের কাছে আস্তে আস্তে বলল, আম্মু, তুমি বলো তীব্রতা কোথায়? আর তুমি কি সব আজে বাজে কথা বলছো? আমার আমার তীব্রতা কোথায়? ওর কি হয়েছে বলো প্লিজ। আম্মু, চুপ করে থেকো না। আপু, তুমি শান্ত হও, আমি সব বলছি। তুমি জানো না তীব্রতাকে। আজকে যেটা হয়েছে সেটা জানার পর তোমার ভেতরটা হয়তো কেঁপে উঠবে। আজকে দুপুরের দিকে আমি ছাদে গিয়ে তোমার আপুর সাথে কথা বলছিলাম। তখন আমি হাঁটতে হাঁটতে ছাদের একদম ধারে চলে আসি, কিন্তু খেয়াল করিনি। তারপর পা ফসকে আমি ছাদ থেকে পড়ে যেতে গেলে হঠাৎ করে অদৃশ্য একটা হাত এসে আমাকে ধরে ফেলে। আমি তৎক্ষণাৎ যেন প্রাণ ফিরে পাই, কিন্তু হঠাৎ করে যখন দেখি যে আমি শূন্যে ভাসছি আর কোনো একটা হাতের মতো কিছু একটা আমাকে ধরে রেখেছে, সেটা দেখার সাথে সাথে আমার ভিতরটা কেঁপে ওঠে। আমি তখন উপরের দিকে তাকিয়ে খেয়াল করি তীব্রতা ছাদের ধারে দাঁড়িয়ে আছে, আর ওর হাতটা এত লম্বা হয়ে গেছে যেটা দেখে আমি তৎক্ষণাৎ নিজেকে ঠিক রাখতে পারিনি। প্রথমে আমি ভেবেছিলাম এটা হয়তো আমার চোখের ভুল, কিন্তু না, তীব্রতা যখন আমাকে টেনে ওঠালো আমি দেখতে পেলাম ওর হাতটা আস্তে আস্তে আবার ছোট হয়ে যাচ্ছে। আমি তখন বেশ ভয় পেয়ে যাই আর ওকে জিজ্ঞেস করি ও কে, কিন্তু তীব্রতা তখন আমাকে কিছুই বলে না। আমি ওর চোখের দিকে তাকাতে দেখি ওর চোখগুলো পুরো আগুনের মতো হয়ে গেছে, যেটা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। তৎক্ষণাৎ আমি আর কোনো উপায় না পেয়ে আম্মু কথাটা বলতেই ঈশান বলতে লাগলো, আম্মু, তুমি তীব্রতার সাথে কি করেছো সেটা বলো। তুমি জানো না তীব্রতা কে? তুমি ভুল ভাবছো, ও কোনো পেতনি বা রাক্ষসী কিছুই না। আর ও একটা মানুষ নয়, একটা পরী। সেটা আমি আগে থেকেই জানতে পেরেছি, কিন্তু আমি ওকে ভালোবাসি আর ও আমার স্ত্রী। তাই আমি এসব তোমাদের বলিনি। আমি ভেবেছিলাম এই বিষয়টা হাইড করে যেতে পারবো আর এসব তোমাদের সামনে আসবে না, কিন্তু এরকম একটা পরিস্থিতির মধ্যে আজকে এই বিষয়টা তোমাদের সামনে চলে আসছে। তীব্রতা এই কথাগুলো আমাকে বলেনি, কিন্তু আমি জানতে পেরেছি তীব্রতা। তারপরও আমি ওর থেকে লুকিয়ে গেছি যে আমি সব জানতে পেরেছি। আম্মু, তুমি কি করেছো সেটা বলো। ঈশানের কথাই আম্মু বেশ অবাক হয়ে যায়। তখন আব্বু আম্মু দুজনেই ঈশানের মুখের দিকে তাকিয়ে আছে, আর আম্মু কোনো কথা বলছে না। এবার ঈশান আম্মুর দুই বাহু ধরে বলতে লাগলো, আম্মু, তুমি চুপ করে আছো কেন? বলো তীব্রতা কোথায়? তুমি ওকে কোথায় রেখেছো বলো। আম্মু, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। তুমি জানো না আমি ওকে কতটা ভালোবাসি। আব্বু, তুমি চুপ করে আছো কেন? বলো কি করেছো ওর সাথে?
আব্বু, আমি ভেবেছিলাম ও একটা মায়াবী রাক্ষসী, তাই তৎক্ষণাৎ ভয় পেয়ে গেছিলাম। তাই একটা তান্ত্রিককে ডাকি, তখন ওই তান্ত্রিক ওকে নিয়ে গেছে। আম্মু তুমি এটা কি করলে? সবকিছু না জেনে না শুনে এইভাবে তীব্রতাকে আমার থেকে দূরে সরিয়ে দিলে। এটা তুমি কেন করতে গেলে? তুমি একবার আমাকে জিজ্ঞাসা করতে পারলে না? আম্মু চুপ করে রইল। এবার আবু বলতে লাগলো, তুমি তীব্রতাকে কোথায় রেখেছো? ওই তান্ত্রিক ওকে কোথায় নিয়ে গেছে বলো? আম্মু মাথা নিচু করে আছো কেন? তখন আম্মু মাথা নিচু করে আছে। তখন ঈশান বলতে লাগলো, আম্মু কি হলো, চুপ করে আছো কেন? বলো ও কোথায়? আজকে তীব্রতার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। তুমি বলো ওকে কোথায় রেখেছো? আব্বু, আমি তো সেটা জানি না, কিন্তু ওই তান্ত্রিক এই খবরটা আমি শহরের বাইরে একটা পুরোনো গ্রামের দিকে পেয়েছিলাম। তান্ত্রিক ওকে বোতলে বন্দি করে নিয়ে গেছে। শুনেছি রাতে নাকি ওকে কি যেন করবে। আম্মুর কথা শুনে ঈশানের বুকের ভেতরটা ধপ করে ওঠে। ও জানে তান্ত্রিকরা খুব খারাপ হয়, আর ওরা পরিদের ধরে ওদেরকে নিজের আয়ত্তে করে নেই, আর ওদের সব শক্তি নিজের করে নেই। কথাগুলো ভেবে ঈশানের বুকটা ধপ করে উঠে, আর তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে ধপাস করে সোফায় বসে পড়ে আর বলতে শুরু করে, আম্মু এটা তুমি কি করলে? জানো ওই লোকটা তীব্রতার কত বড় ক্ষতি করতে পারে, ওর প্রাণটা চলে যেতে পারে। তুমি এটা কেন করতে গেলে? একটা বার তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারতে ও কে, কি ওর পরিচয়। তুমি সেটা না করে কেন এমনটা করতে গেলে? আব্বু, আমি বুঝতে পারিনি ও এরকম কেউ হবে। আমি তখন অনেক ভয় পেয়ে গেছিলাম। ঈশানের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো। এবার আম্মু ওর কাঁধের উপর হাত দিয়ে বলতে লাগলো, আব্বু, এখন আর এখানে দেরি করাটা ঠিক হবে না। আমাদের তীব্রতাকে উদ্ধার করতে যেতে হবে, না হলে ওই তান্ত্রিক ওর সাথে যে কি করবে আমরা কিন্তু সেটা বুঝতে পারছি না। না না, আমার তীব্রতার কিছুই হতে পারে না। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। কথাটা বলে ঈশান গাড়ি নিয়ে বেরিয়ে যেতে গেলে আব্বু ওর পিছন পিছনে আসে। আম্মুও আসলে আব্বু আম্মুকে আসতে বারণ করলো। ঈশান গাড়িতে উঠতেই আব্বু ওর পাশে বসে পড়লো। ঈশান গাড়ি স্টার্ট দিয়ে খুব দ্রুত ড্রাইভ করতে লাগলো। আব্বু তুমি টেনশন করো না, তীব্রতার মামুনির কিছুই হবে না, ওর কিছু হতেই পারে না। তোমার আম্মু এরকমের একটা কাজ করে ফেলবে আমি ভাবতেও পারিনি। একবার তো আমাদের জানাতে পারতো। তুমি টেনশন করো না, কিছুই হবে না ওর। আব্বু তুমি জানো না এই বিষয়টা আমি আমাদের বিয়ের পর জানতে পেরেছি, কিন্তু তখন আমি ভেবেছিলাম তীব্রতাকে তো আমি ভালোবাসি, তাই ও যেমনই হোক যাই হোক আমি ওকে ভালোবাসি, আর ও আমাকে ভালোবেসে আমার কাছে এসেছে। তুমি জানো না ও কিভাবে আমার লাইফে আসে। এবার ঈশান সেদিন রাতে সেই ঘটনা আব্বুকে খুলে বললো। সব শুনে আব্বু অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলো। ঈশান অনেকক্ষণ যাবত ড্রাইভ করছে, কিন্তু কিছুতে যেন রাস্তা ফুরোতে চাইছে না। ওরা আসার সময় আমার কাছ থেকে তান্ত্রিকের ঠিকানাটা নিয়ে আসছে। শহর থেকে গ্রামটা অনেক দূরে, এমনিতে সময়টা প্রায় বিকেল ছিল। তার উপর আবার 2-3 ঘন্টা যাবত ঈশান ড্রাইভ করছে, কিন্তু রাস্তা যেন শেষ হতে চাইছে না। ঈশান পাগলের মতো ড্রাইভ করছে আর চোখের জল ফেলছে। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে আসে, আর ওরা একটা প্রাক্তন গ্রামের দিকে চলে আসে। তখন পরই গাড়িতে যাওয়ার রাস্তা শেষ হয়ে যায়। তখন ঈশান গাড়ি থেকে নামতেই আব্বু নেমে যায়। ঈশান দ্রুত পায়ে হাঁটতে থাকে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিল না যে তান্ত্রিকের বিষয়ে জিজ্ঞাসা করবে। অনেকক্ষণ হাঁটার পর একটা লোককে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো, এখানে কোনো তান্ত্রিক আছে? গ্রামের ওই শেষ দিকে একটা তান্ত্রিক আছে, কিন্তু আপনি ওনার খোঁজ করছেন কেন? সেটা অনেক কাহিনী, আপনাকে বলার সময় নেই, কিন্তু আপনি এমন কথা বলছেন কেন বলুন তো? গ্রামের ওই শেষ দিকে একটা তান্ত্রিক আছে, কিন্তু আপনি ওনার খোঁজ করছেন কেন? এখন আপনি হয়তো জানেন না তান্ত্রিকরা বেশি ভালো নয়, আর এই তান্ত্রিকের কথা বলতে গেলে এ কোনো মানুষের পর্যায়ে পড়ে না। ও খুব বদরাগী আর খুব বাজে সব ধরনের। ও জিন পরিদের ধরে নিজের আয়ত্ত করে নেয়, আর ওদের শক্তিগুলো নিজের শরীরে নেয়। কিন্তু আপনারা ওকে খুঁজছেন কেন? এখন আপনাদের পানের মায়া থাকলে ওর কাছে যাবেন না। ও বেশি সুবিধার নয়, তখন দেখা যাবে কি থেকে কি করে বুঝবে, তখন আপনাদের পান সংশয় হয়ে যাবে। তাই আপনারা শুধু শুধু গিয়ে নিজের পানটা দিবেন না, যেখান থেকে এসেছেন বাসায় চলে যান। লোকটার কথা শুনে ঈশানের বুকের ভেতরটা ধপ করে ওঠে। ও কোনো কথা না বলে সামনের দিকে হাঁটতে থাকে, আর লোকটা বলতে লাগলো, যেচে কারো উপকার করতে যেতে নেই, শুধু শুধু আজকে বিপদে পড়তে যাইতেছেন। ঈশান আর আব্বু আধা ঘন্টা যাবত হাঁটছে, কিন্তু রাস্তা যেন শেষ হতেই যাচ্ছে না। দেখতে দেখতে ওরা একটা জঙ্গলের দিকে চলে আসে। এক পর্যায়ে ঈশান খেয়াল করে রাস্তা প্রায় শেষ হয়ে আসছে, আর দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু বাড়িটার আশেপাশে জঙ্গল আর অন্ধকার আচ্ছন্ন। ঈশানের ভেতরে এবার অজানা এক ভয় কাজ শুরু করে দিয়েছে। তারপরও তীব্রতার কথা ভেবে ঈশান এগিয়ে যায়। এবার আব্বুকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ঈশান কিছুতেই থামছে না। ঈশান বাড়িটার সামনে চলে আসে আর খেয়াল করলো বাড়ির চারপাশে মশলা আর আগুন দিয়ে ঘেরা, আর আঁকাবাঁকা এলোমেলো কেমন যেন ছবি আঁকানো, দেখতে বেশ ভয়ানক। এবার দরজার দিকে তাকাতেই ঈশান খেয়াল করলো মানুষের মাথা দুইটা খুলি দেখে ঈশান ভয় পেয়ে গেল। ঈশান বুঝতে পারলো ভেতর থেকে কিসব আওয়াজ আসছে। ঈশান এবার বাসার ভিতরে যেতে গেলে আব্বুকে আটকে দেয় আর বলে, দেখো আব্বু, আমাদের এখানে থাকাটা ঠিক হবে না, চলো আমরা এখন চলে যাই।
অন্য কোনো উপায়ে আমরা তীব্রটাকে এই শয়তানের কাছ থেকে ছাড়িয়ে নেব। আব্বু, তুমি কি বলছো? আমার তীব্রতা এই অবস্থায়, আর আমি একে ফেলে চলে যাব? আমার ভালোবাসার কাছে আমি ছোট হয়ে যাব? কথাটা বলে ঈশান ওর হাতটা ছাড়িয়ে নিয়ে দরজায় টোকা দিল, কিন্তু ভেতর থেকে প্রতি উত্তর কোনো আওয়াজ আসলো না। তাই ঈশান বলতে লাগলো, ভেতরে কে আছে, বের হও। তারপর কোনো আওয়াজ আসলো না, শুধু মন্ত্রের আওয়াজ আসছে। ঈশান বুঝতে পারলো কিছু একটা গড়বড় হচ্ছে। তাই আর কোনো উপায় না পেয়ে কয়েকবার দরজায় জোরে জোরে ধাক্কা দিল, আর তৎক্ষণাৎ খেয়াল করলো মন্ত্রটা আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আর কেমন যেন বিদ্যুটের সব শব্দ হচ্ছে। ঈশান আর দেরি না করে দরজায় জোরে জোরে কয়েকটা লাথি মেরে দিল, সাথে সাথে দরজাটা ভেঙে গেল। ঈশান সামনের দিকে তাকাতেই খেয়াল করলো একটা লোক একটা মূর্তির সামনে বসে আছে, আর লোকটাকে দেখে মনে হচ্ছে আজ কয়েক বছর যাবৎ গোসল করেনি। দাড়ি চুলগুলো একদম বড় বড়, আর গলায় কি সব ঝোলানো, হাতে কপালে সারা গা ভর্তি কি সব এলোমেলো আঁকানো। ঈশান বুঝতে পারলো এটাই তান্ত্রিক। ওর সামনে রাখা মূর্তিটাকে দেখতেই ঈশানের বেশ ভয় লাগলো। তারপরও বলল, আমার তীব্রতা কোথায়, ওকে কোথায় রেখেছো? কথাটা বলতে তান্ত্রিক মন্ত্র আড়ানো বাদ দিয়ে ঈশানের দিকে বেশ ভয়ানক দৃষ্টিতে তাকালো। আর ঈশান খেয়াল করলো তান্ত্রিকের চোখ দুটো আগুনের গোলার মতো হয়ে গেছে। সাথে সাথে ঈশান কয়েক পা পিছিয়ে গেল। তান্ত্রিক ঈশানের কথায় বেশ রেগে গেল, আর তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলো, তোর এত বড় সাহস, তুই আমার কাছে বাধা দিস? তুই জানিস এর জন্য তোর কত বড় ক্ষতি হতে পারে? বাঁচতে চাইলে এখনই এখান থেকে চলে যা। আজকে আমাবস্যার রাত, আজকে আমার কার্য সাধন হবে, আর তুই এর মধ্যে এসে আমার কাছে ব্যাঘাত ঘটাচ্ছিস। এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোকে আগে শেষ করব, তারপর এদের। কথাটা বলেই তান্ত্রিক বেশ পট্টহাসিতে ফেটে পড়লো, যার জন্য ঈশানের মনে হচ্ছিল কানের তলাটা ফেটে যাবে। তাই ও কানের দুই পাশে হাত দিয়ে বলতে লাগলো, আমি এখান থেকে চলে যাব, কিন্তু আমার তীব্রতাকে ছেড়ে দাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এখান থেকে চলে যা, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। আমি কাউকে সুযোগ দেয় না, তারপরেও তোকে সেই সুযোগ দিচ্ছি। আমার কাজ সম্পূর্ণ হওয়ার আগে আমি কোনো প্রকার ঝামেলা করতে চাই না। যদি বেশি ঝামেলা করিস তাহলে প্রাণ নিয়ে কেউ ফিরে যেতে পারবে না, সবাইকে বলে দিস। দেখি কে ফিরে যেতে পারে আর কে পারে না। কথাটা বলেই ঈশান তান্ত্রিকের দিকে যেতে গেলে এবার তান্ত্রিক তৎক্ষণাৎ ওর দিকে একটা ফু দিল। সাথে সাথে ঈশান তান্ত্রিকের থেকে 10-12 হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। ঘটনার আকস্মিকতায় আবু বেশ ভয় পেয়ে যায়। এবার ঈশান উঠে এসে আবারও যখন তান্ত্রিকের কাছে আসতে যাবে, তৎক্ষণাৎ তান্ত্রিক মন্ত্র পড়তে লাগলো, আর ঈশান ওর কাছে যেতে পারলো না। ঈশান বুঝতে পারলো ওর সাথে শক্তি দিয়ে পারা যাবে না। ঈশান ভাবতে লাগলো ওর যাই হয়ে যায়, কিন্তু তীব্রতাকে বাঁচাতে হবে। তাই ও আর উপায় না পেয়ে তৎক্ষণাৎ ওই মূর্তির কাছে গেল। ঈশান ভাবলো তীব্রতাকে আগে মুক্তি দিতে হবে, আর ওকে এখান থেকে নিয়ে যেতে হবে। তাই ঈশান মূর্তির সামনে রাখা বোতলগুলোর কাছে গিয়েও যেতে পারলো না। এবার তান্ত্রিক বেশ রেগে গেল আর বলতে লাগলো, তোকে ভালোভাবে বললাম, তুই শুনলি না তো, দাঁড়া তোর ব্যবস্থা করছি। কথাটা বলেই এবার জোরে জোরে কিসব মন্ত্র পড়তে লাগলো। ঈশান শত চেয়েও বোতলগুলোর কাছে যেতে পারছিল না। তাই দূরে একটা লাঠি দেখতে পেল, আর তৎক্ষণাৎ লাঠিটা নিয়ে বোতলগুলোর দিকে ছুড়ে দিতেই বোতলগুলো ভেঙে গেল, আর সামনে রাখা বোতলের ভেতর থেকে সাদা ধোঁয়ার কুণ্ডলী বেরোতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে ধোঁয়াটা একটা মানুষের রূপ নিল, আর যে মানুষটা ওর সামনে দাঁড়ালো ঈশান তাকে খুব ভালো করে চিনে। এ আর কেউ নয়, তীব্রতা। ওকে দেখার সাথে সাথে ঈশানের বুকের ভেতরটা ধক করে উঠলো। তীব্রতার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, আর ও কেমন যেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ঈশান যখন ওই তীব্রতার কাছে যাবে, তখনই আকাশটা কেমন যেন কালো হয়ে আসছিল, আর চারপাশ থেকে এবার বেশ কালো ধোঁয়ার কুণ্ডলি পাকাতে লাগলো। ও যখন ওই তীব্রতার কাছে যাবে, তখন ওই কালো ধোঁয়া ওকে চারপাশ থেকে ঘিরে ধরলো। ঈশান আর তীব্রতার কাছে যেতে পারলো না। ঈশান এবার তীব্রতার নাম ধরে ডাকতে লাগলো, তীব্রতা, এই তীব্রতা। কথাটা বলতে তীব্রতা আস্তে আস্তে ওর দিকে তাকালো। তীব্রতাকে দেখে মনে হচ্ছে ও বেশ অসুস্থ, আর কেমন যেন কাহিলে পড়েছে। হয়তো তান্ত্রিক ওর উপর বাজে কিছু করেছে। ওই লোকটার কথাটাই সত্য, হয়তো তান্ত্রিক তীব্রতার শক্তিগুলো সব নিজের করে নিয়েছে। এবার তীব্রতা মিটমিট করে ঈশানের দিকে তাকিয়ে দেখলো ঈশান অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। তখন তীব্রতা আস্তে আস্তে বলতে লাগলো, ঈশান, তুমি এখান থেকে চলে যাও, না হলে ও তোমাকে মেরে ফেলবে। প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আবার যা হবার হোক, তুমি এখান থেকে চলে যাও। তীব্রতার কথা শুনে ঈশানের চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো, আর বলতে লাগলো, এই পাগলি, আমি তোমাকে রেখে কোথাও যাবো না। বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলে দুজনে একসাথে মরবো। তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। প্লিজ তুমি আমার কাছে চলে আসো। এর মাঝে ঈশান খেয়াল করলো ওর চারপাশ থেকে কেমন যেন ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে বেশ বড় বড় দত্ত আকৃতির মানুষের মতো কিছু অদ্ভুত রকমের প্রাণী সৃষ্টি হতে লাগলো। বিষয়টা দেখে ঈশান বেশ ভয় পেয়ে গেল। এদিকে তীব্রতা ঈশানকে বারবার চলে যেতে বলছে, আর ঈশান বলছে ওকে ছেড়ে কিছুতেই যাবে না। ঈশান খেয়াল করে দেখলো দূরে ওর আব্বু দাঁড়িয়ে আছে, কিন্তু ওর আব্বুকেও আশেপাশ থেকে সেই দানব আকৃতির প্রাণীগুলো ঘিরে রেখেছে। দানবগুলোকে দেখতে মানুষের মতো হলেও ওদের দাঁত, নখ
আর চোখগুলো কেমন যেন অদ্ভুত রকমের, বেশ ভয়ানক। ঈশান ওদের হাত থেকে বের হতে গেলে ওরা ঈশানকে ধরে ফেলে, আর একজন আরেকজনের হাতে ঈশানকে বলের মতো ছুড়ে মারতে লাগলো আর হাসি হাসতে লাগলো। এবার এবার তান্ত্রিক ওদের দিকে এগিয়ে আসে আর বলে, বাড়াবাড়ি করেছিলাম, এখান থেকে চলে যাও, কিন্তু গেলি না। এখন দেখলি তো আমার সাথে তর্ক করার পরিণাম কি হতে পারে। আজকে আমার কার্যসিদ্ধি হবার দিন, আর তুই এসে আমার কাছে বাধা দিচ্ছিস। আজকে আগে তোকে বলে দিব, তারপর ওই শরীরটা থেকে সব শক্তি নিয়ে ওকে আমার পোষা জিনিসগুলোর হাতে ছেড়ে দেব। ওর যে কি অবস্থা করব সেটা তুই ভাবতেও পারবি না। কথাগুলো বলতে ঈশানের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। ঈশান বুঝতে পারছে তান্ত্রিক তীব্রতার সাথে খুব বাজে কিছু করতে যাচ্ছে। এবার তীব্রতা বলতে লাগলো, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমার যা হবার হোক, তুমি এখান থেকে চলে যাও, তোমরা ওকে ছেড়ে দাও। তীব্রতা, না, তুমি ওদের কোনো কথা শুনবে না। আমার যা হবার হোক, তুমি ওদের কোনো কথাই কান দিবে না, তুমি ওদের কোনো কথাই শুনবে না। তোমরা ওকে ছেড়ে দাও, আমি তোমার সব কথা শুনবো, প্লিজ তোমরা ওকে ছেড়ে দাও। তীব্রতা, না, তুমি ওদের কোনো কথা শুনবে না। আমার যা হবার হোক, তুমি ওদের কোনো কথাই কান দিবে না, তুমি ওদের কোনো কথাই শুনবে না। ঈশান, পাগলামি করো না, ওরা তোমাকে ছেড়ে দিলে তুমি এখান থেকে চলে যাবে। দেখো, তোমার যা করার আমার সাথে করো, কিন্তু আমার স্বামীর কোনো ক্ষতি করো না। তুমি ওকে ছেড়ে দাও, আমি আমার সব শক্তি তোমাকে দিয়ে দিব। তীব্রতা কথাগুলো তান্ত্রিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, আর ঈশান তীব্রতাকে বলতে লাগলো, তীব্রতা, তুমি ওর কোনো কথা শুনবে না, ও তোমাকে মেরে ফেলবে। তীব্রতা, যতক্ষণ তোমার শক্তি তোমার থেকে ওই শয়তানটা না নিতে পারবে, ততক্ষণ ও আমাদের কিছু করতে পারবে না। ঈশান, পাগলামি করো না, তুমি এখান থেকে চলে যাও। আমি বলছি আমার যা হবার হোক, তোমার কিছু হয়ে গেলে আমি এমনিতেও আসতে পারবো না। আমি তোমার কিছু ক্ষতি দিব না, প্লিজ পাগলামি করো না, এখান থেকে চলে যাও। আমি আমার সব শক্তি ওকে দিয়ে দিব, তাতেই না হয় ওর যদি শান্তি হয় তবে তাই হোক, কিন্তু তোমার কিছু হয়ে গেলে সেটা আমি সহ্য করতে পারবো না। তীব্রতা, এই তীব্রতা, তুমি পাগলামি করো না, তুমি ওর কোনো কথা শুনবে না, ও তোমাকে মেরে ফেলবে। এবার তান্ত্রিক ত্রিশূলটা ফেলে দিয়ে তীব্রতার দিকে এগিয়ে গেল। তারপর ওর সামনাসামনি দাঁড়িয়ে তীব্রতার কপালে কি যেন একটা চেপে দিয়ে বেশ শক্ত করে ধরলো। তখন মনে হচ্ছিল তীব্রতার চোখগুলো বেরিয়ে আসার উপক্রম হয়ে গেছে, আর তীব্রতা কেমন যেন নেচে পড়তে শুরু করেছে। এমনিতে বোঝা যাচ্ছে ও বেশ দুর্বল। তারপর তান্ত্রিকের এমন কর্মকাণ্ডে তীব্রতার চেহারাটা কাইরে হয়ে আসছিল, আর কেমন যেন একটা আলো তীব্রতার শরীর থেকে তান্ত্রিকের ভেতরে প্রবেশ করছিল। আর ঈশান বারবার বলছিল, তীব্রতা প্লিজ, পাগলামি করো না, ও তোমাকে মেরে ফেলবে, তুমি ওর কথা শুনো না, প্লিজ এরকম পাগলামি করো না।
বারবার ঈশান কথাগুলো বলে যাচ্ছে, কিন্তু ওর কথাগুলো হয়তো তীব্রতার কানে পৌঁছাচ্ছে না, কারণ তীব্রতার হয়তো সব কানে নেই। ওর চোখগুলো কেমন যেন আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। দীর্ঘ 5 মিনিট এরকম ভাবে একটা আলো তীব্রতা থেকে তান্ত্রিকের ভিতরে যেতে লাগলো। তখন হঠাৎ করে তান্ত্রিক ঝটকায় ওর হাত ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে গেল। ঈশান নিজের ভেতর কেমন একটা অদৃশ্য শক্তি অনুভব করতে লাগলো। যে দিক থেকে আলোটা ওর উপর পড়ছিল সেই দিকে, অর্থাৎ উপরের দিকে তাকাতে খেয়াল করলো দুজন মানুষের মতো ব্যক্তি ডানা মেরে আকাশ থেকে নেমে আসছে ঈশানের দিকে। তারপর আকাশ থেকে নেমে আসা সেই মানুষগুলো এসে ঈশানের সামনে এসে নামলো। এর মধ্যে তান্ত্রিকের ওই অদ্ভুত রকমের দানবী রাক্ষসগুলো ঈশানের দিকে আসতে ঈশান একটা গলা ধরে একটা আছাড় মারতে সেটা 10-12 হাত গিয়ে দূরে পড়লো। ঈশান এবার ওর হাতের দিকে তাকিয়ে খেয়াল করলো কেমন যেন অদ্ভুত রকমের একটা শক্তি ও আজ করতে পারছে। এবার সব দানবগুলো একসাথে ঈশানের দিকে এগিয়ে আসতে গেলে তখন ঈশানের সামনে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তির মধ্যে একজন বলল, ঈশান ভয় পেও না, ওরা তোমার কিছু করতে পারবে না। কথাটা বলতেই এবার তান্ত্রিকের সেই বিদ্যুৎ দানবের রাক্ষসগুলো যখন ওদের ঘিরে ধরতে যাবে, এর মাঝে আকাশ থেকে ওই দুজন ব্যক্তির মতো আরো কিছু মানুষের মতো প্রাণী ডানা মেলে নিচে নেমে আসলো। ঈশান কিছু বুঝতে পারছে না, তাই ওনাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনারা কারা আর আপনারা আকাশ থেকে নামলেন কি করে? আমরা তীব্রতার আব্বু আম্মু, তুমি ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। এর মাঝেই তান্ত্রিক উঠে এসে ওর মন্ত্র আওড়াতে লাগলো। এবার ঈশান তান্ত্রিকের এমন কর্মকাণ্ডে অনেকটা রেগে তান্ত্রিকের কাছে গিয়ে ওর গলাটা চেপে ধরতে তান্ত্রিক অনেকটা উপরে উঠে গেল। ঈশান বুঝতে পারছে না ওর এত শক্তি কোথা থেকে এলো। ঈশান তান্ত্রিককে ওই অবস্থায় আছাড় মারলো। সাথে সাথে তান্ত্রিক 10-12 হাত দূরে গিয়ে পড়লো। ওই জায়গাটা পুরো যেন একটা রণক্ষেত্র হয়ে গেছে। আকাশ থেকে যে লোকগুলো নেমে এসেছিল তারা তান্ত্রিকের ওই রাক্ষসগুলোর সাথে লড়তে শুরু করেছে আর ওদেরকে নিমেষে শেষ করে দিয়েছে। তীব্রতার এই অবস্থার কথা ভেবে ঈশান বারবার তান্ত্রিককে আঘাত করে যাচ্ছে। এক পর্যায়ে ঈশান তান্ত্রিকের চুলের মুঠি ধরে টানতে টানতে হাড়ি কাঠের সামনে নিয়ে গিয়ে তারপর ওকে সেখানে আটকে দেয়। তারপর সেই তরবারিটা উঁচু করে ওর গলার উপর ধরে বলতে লাগলো, আমার তীব্রতার গায়ে তুই হাত দিস, আমার তীব্রতার সব শক্তিগুলো নিয়ে নিতে চেয়েছিলি তাই না, আজকে তোকে আমি মেরে ফেলবো। কথাটা বলেই ঈশান যখন তরবারিটা চালিয়ে দিতে যাবে তৎক্ষণাৎ তীব্রতার আগ্রহে ঈশানের হাতটা ধরে ফেলে আর বলতে লাগলো, কেন তুমি কি করছো? ওকে মেরে ফেলে তীব্রতার সব শক্তি নষ্ট হয়ে যাবে, তখন তীব্রতা আর কোনো কাজ করতে পারবে না। ওকে মারার আগে তীব্রতার সব শক্তি ওর থেকে নিয়ে নিতে হবে। কথাটা বলতেই এবার ঈশান তীব্রতার দিকে তাকালো আর ওর আশেপাশে যারা ছিল অর্থাৎ আকাশ থেকে যে ব্যক্তিগুলো নেমে এসেছে তাদের দেখে ঈশান আর বুঝতে বাকি রইল না কোন পরিগুলো কয়েক মিনিটের মধ্যেই তান্ত্রিকের সব রাক্ষসগুলোকে মেরে ফেলেছে। ঈশান তরবারিটা ফেলে দিয়ে দৌড়ে তীব্রতার কাছে গিয়ে ওর পাশে বসে পড়ে তারপর ওর মাথাটা কোলের উপর নিয়ে বলতে লাগলো, তীব্রতা এই পাগলি তাকাও আমার দিকে, তোমার কিচ্ছু হবে না, দেখো তোমার আব্বু আম্মু এসেছে, আমি বলছিলাম না তোমার কিছু হবে না, তাকাও আমার দিকে। তীব্রতার শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই,
ও কোনো রকমে ঈশানের দিকে মিটমিট করে তাকালো, কিন্তু কোনো কথা বলতে পারছে না। ঈশান এবার তীব্রতাকে কোলে তুলে নিল। তারপর আবারও তান্ত্রিকের সামনে এসে ওকে নিয়ে দাঁড় করাতে তীব্রতার আব্বু এসে তান্ত্রিকের কপালে আবারও সে ঠিক একইভাবে তীব্রতার হাত রাখতে তান্ত্রিকের মধ্য থেকে যত শক্তি ছিল সব তীব্রতার শরীরে ফিরে গেল। আর তৎক্ষণাৎ তীব্রতার কেমন যেন আবার সেই আগের মতো সতেজ স্বাভাবিক রূপে রূপান্তরিত হতে লাগলো। এবার তান্ত্রিক কেমন যেন লেগে পড়তে লাগলো। তখন ঈশান তীব্রতাকে কোল থেকে নামিয়ে দিয়ে আবারও তরবারিটা হাতে নিয়ে এক কোপে তান্ত্রিকের ধর থেকে মাথাটা আলাদা করে ফেললো। সাথে সাথে সেখানে রক্তের ছাড়াছাড়ি হয়ে গেল। আর ঈশান খেয়াল করলো আস্তে আস্তে চারদিকের কালো অন্ধকার গুলো কেটে কেমন যেন জ্যোৎস্নার রাত রূপ নিল। এবার ঈশানের আব্বু দৌড়ে এসে ওর মুখের দুই পাশে হাত দিয়ে বলতে লাগলো, আব্বু আমি কি গেছি? এবার ঈশান তীব্রতার সামনে এসে ওর মুখের দুই পাশে হাত দিয়ে তারপর ওর মুখের দিকে তাকাতেই দেখলো ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। তখন তীব্রতা কান্না করে দিয়ে ঈশানের হাত দুটো ধরে ওর সারা মুখে কিস করতে লাগলো। ঈশান যখন ওকে জড়িয়ে ধরতে যাবে তখন ওই তার আগে তীব্রতাকে জড়িয়ে ধরে কুপিয়ে কুপিয়ে কান্না করে উঠলো। আর ঈশান বলতে লাগলো, এই পাগলি কান্না করো না, অনেক কান্না করেছো, প্লিজ কান্না থামাও, আর কোনো বাধা আমাদের মাঝে আসবে না। দেখো তোমার আব্বু আম্মু আসছে। অনেকক্ষণ তীব্রতা কান্না করলো আর ঈশান তীব্রতাকে বোঝালো। তীব্রতার মাঝে এখন একটা ভয় কাজ করছে, সেটা ঈশানকে হারানোর। এবার তীব্রতার আম্মু ওর কাছে এসে মাথায় হাত রাখতেই তীব্রতা মাথা তুলে ওর আম্মুর দিকে তাকিয়ে ঈশানকে ছেড়ে দিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তীব্রতার আম্মু ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। ঈশান খেয়াল করলো ওদের আশেপাশে অনেকগুলো পরি দাঁড়িয়ে আছে আর সবাই কেমন যেন অদ্ভুত রকমের, তীব্রতা আর ওর আব্বু আম্মুর মতো দেখতে। এবার ঈশান কিছু বলতে যাবে তার আগেই তীব্রতার আব্বু বলতে লাগলো, সেন তুমি হয়তো এখন জানতে চাইবে তীব্রতা তোমার কাছে কেন এসেছিল আর কিসের জন্য সেদিন রাতে তোমার কাছে এসেছিল। আচ্ছা আমি বলছি, তীব্রতা হচ্ছে পরী রাজ্যের রাজকন্যা আর আমরা হচ্ছি ওর আব্বু আম্মু। তীব্রতা পরী রাজ্যের রাজকন্যা আর ও অনেক ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও কেন জানি ওই রাজ্যে ও মন বসাতে পারতো না। বারবার বলতে পৃথিবীতে ঘুরতে আসবে, কিন্তু আমাদের অনুমতি ছাড়া আসতে পারতো না। কিন্তু সেদিন অনেক বায়না করছিল। তারপর যখন আমরা ওকে আসতে দেই ওই দিন রাতে তীব্রতা তোমাকে দেখে আর তোমাকে দেখে ওর ভালো লাগে যায়। তখন ও আমাদের কাছে তোমার কথা বললে আমরা ওকে বারণ করে দিয়েছি, মানুষের সাথে পরীদের সম্পর্ক হতে পারে না। কিন্তু আমার মেয়েটা বদ্ধ জেদি, তাই ওর জেদের কাছে আমাদের হার মানতে হয়। ও বলে তোমাকে বিয়ে করবে। তখন আমরা ওকে বলেছিলাম যে তীব্রতা যদি তোমাকে বিয়ে করে তাহলে আর পরিরাজ্যে যেতে পারবে না, আর আস্তে আস্তে ও ওর শক্তি নষ্ট হয়ে যাবে, সারা জীবন তোমার সাথে ওর কাটাতে হবে। তাতেও তীব্রতা রাজি ছিল, তাই কোনো অপয় না পেয়ে ওর কথাতে সম্মতি দেই। তখন ওই দিন তীব্রতা আমাদের থেকে বিদায় নিয়ে সেদিন রাতেই তোমার কাছে চলে আসে আর আমরা আমাদের এক পরির বজার মাধ্যমে জানতে পারি তোমার সাথে ওর বিয়ে হয়েছে আর তোমরা সুখে আছো, তাই আমরা অনেক খুশি হই। কিন্তু আজকে সেই পর্যায়ের মাধ্যমে আমরা জানতে পারি আমার মেয়ে এত বড় একটা দুঃসময় আর তুমি এই শয়তানটার হাতে বন্দী। তুমি আমার মেয়েটাকে বাঁচাতে এসে ওদের হাতে বন্দী, তাই আমরা চুপ করে থাকতে পারিনি, তোমাদের বাঁচাতে এসেছি। কথাগুলো বলেই তীব্রতার আব্বু আম্মু সবাই ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। আর ঈশানের চোখ দিয়ে এখনো অনাবরত পানি পড়ছে, হয়তো তীব্রতাকে হারানোর ভয়ে। ঈশান কোনো কথা বলছে না দেখে এবার তীব্রতার আম্মু বলতে লাগলো, ঈশান, আমি বুঝতে পেরেছি তুমি হয়তো এসব জানার পর তীব্রতাকে আর কখনোই নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে না, ওকে হয়তো দূরে ঠেলে দেবে। তাই আমরা তীব্রতাকে নিতে এসেছি। তুমি যদি মনে করো যে তুমি ওর সাথে থাকবে না কিংবা একটা পরী তোমার বউ হতে পারে না, তাহলে আমরা ওকে নিয়ে যাব। কথাটা বলেই এবার তীব্রতা ওর আম্মুকে ছেড়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে বলতে লাগলো, আম্মু আমি ঈশানকে ছাড়া থাকতে পারবো না, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। ঈশান তুমি বলো না কেন তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না? আমাকে ভালোবাসো, প্লিজ একটাবার বলো তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া থাকতে পারবে না? ঈশান কোনো কথা বলছিল না, ওর চোখ দিয়ে পানি পড়ছিল। এবার তীব্রতা বেশ ভয় পেয়ে গেল আর ভাবতে লাগলো ঈশান হয়তো এসব জানার পর ওকে আর কখনোই মেনে নিবে না। কথাগুলো ভেবে তীব্রতা ঈশানের মুখের দুই পাশে হাত দিয়ে বলতে লাগলো, ঈশান, হ্যাঁ ঈশান তুমি কথা বলছো না কেন? তুমি বলো না আব্বু আম্মুকে তুমি আমার সাথে থাকতে চাও, তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছেড়ে কখনো যাবে না, প্লিজ বলো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, খুব কষ্ট হবে আমার, প্লিজ একটাবার বলো। দেখো আমি বিষয়টা তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু ভেবেছি তুমি যদি জানতে পারো তাহলে হয়তো কখনোই আমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিবে না, তাই তোমাকে ভয়ে বলতে পারিনি। প্লিজ একটাবার কথা বলো, ওদের বলো তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, নাহলে আব্বু আম্মু আমাকে এখান থেকে নিয়ে যাবে আর কখনো পৃথিবীতে আসতে দেবে না, আমি আর তোমাকে দেখতে পাবো না, প্লিজ বলো।
করতে আবার বলো? তীব্রতার কথাগুলো বলে কান্না করে দিল। ঈশান এবার ওকে বিদ্যুতের গতিতে জড়িয়ে ধরলো। তীব্রতা ঈশানের বুকে মুখ গুজিয়ে দিয়ে কান্না করতে লাগলো। আর ঈশান বলতে লাগলো, পাগলি, আমি অনেক আগে জানতাম তুমি একটা পরী, কিন্তু তুমি যেহেতু বলো নাই, তাই আমিও এটা কারোর সামনে আনতে চাইছিলাম না। তুমি ভাবলে কি করে যে মায়াবী পরীটাকে আমি এতটা ভালোবাসি তাকে দূরে ঠেলে দিব? আমি তোমাকে কখনো হারিয়ে যেতে দিব না। আব্বু আম্মু, আমি তীব্রতাকে অনেক বেশি ভালোবাসি। আমি জানি না ওকে তোমাদের মতো ভালোবাসতে পেরেছি কিনা, কিন্তু তোমাদের পরে যদি কেউ ভালোবেসে থাকে তাহলে সেটা আমি। তোমরা প্লিজ ওকে আমার থেকে নিও না। এই পাগলিটা আমাকে বড্ড বেশি ভালোবাসে। কথাটা বলতেই ঈশানের আব্বু আর তীব্রতার আব্বু আম্মু একটা মিষ্টি হাসি দিল। তখন তীব্রতার আব্বু বলতে লাগলো, ঈশান, আমি জানতাম আমার মেয়েটাকে অনেক বেশি ভালোবাসো, তাই আমার বিশ্বাস ছিল সবকিছু জানার পরও তুমি ওকে মেনে নিবে। শুধু আজকে তোমাদের এই বিপদ থেকে আমরা এখানে আসছি। দোয়া করি তোমরা অনেক ভালো থাকো, আর তুমি তীব্রতাকে নিয়ে আমাদের পরিরাজ্যে যেও। আমাদের এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। কথাটা বলেই তীব্রতার আব্বু আম্মু আর ওদের সাথে আসা বাদবাকি পরিগুলো ওদের দোয়া করে তারপর চলে গেল। আর তীব্রতা ওর আব্বু আম্মুকে হাতের ইশারায় বিদায় জানালো। এবার ঈশান তীব্রতার দিকে তাকালো, আর যখন ওকে কিছু বলতে যাবে তার আগে তীব্রতা কেমন যেন মাথা করে পড়ে যেতে লাগলো। তৎক্ষণাৎ ঈশান ওকে ধরে ফেললো আর বলতে লাগলো, তীব্রতা, এই পাগলি, কি হয়েছে তোমার? প্লিজ কথা বলো। এই পাগলি, এরকম করো না, আমার কিন্তু খুব কষ্ট হবে। প্লিজ পাগলি, এরকম করো না। আব্বু এসে তীব্রতার মুখে হাত দিয়ে বলতে লাগলো, আব্বু, তীব্রতা মামুনির জ্ঞান হারিয়ে ফেলেছে, হয়তো অনেক অসুস্থ। আজকে ওর শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে। তুমি ওকে নিয়ে চলো, এখনই ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। আব্বুর কথায় ঈশান তীব্রতাকে কোলে তুলে নেয় আর দৌড়ে গাড়ির দিকে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওরা গাড়ির সামনে চলে আসে। তখন ঈশান তীব্রতাকে নিয়ে পেছনের সিটে উঠে বসে পড়ে আর মাথাটা কোলের উপর নিয়ে ওর মুখের দুই পাশে হাত দিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করে। আব্বু ড্রাইভিং সিটে উঠে তারপর গাড়িটা খুব দ্রুত ড্রাইভ করতে থাকে। ওর আধা ঘন্টার মধ্যে কাছের একটা হাসপাতালে চলে আসে। তারপর ঈশান তীব্রতাকে কোলে করে নিয়ে হাসপাতালে যেতেই ওকে একটা কেবিনে শিফট করে দেয়। আব্বু আম্মুকে ফোন করে বলে দিয়েছে ওরা হাসপাতালে চলে আসছে। আম্মু হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেদিন রাতে আর তীব্রতার জ্ঞান ফিরল না। ডক্টর কাউকে ওর কেবিনে যেতে দিল না। উনি জানালো তীব্রতার শরীরটা খুব দুর্বল। দিন সকালে ডক্টর ওকে ভালোভাবে চেক আপ করে তারপর বাইরে আসতে ঈশান ডাক্তারের কাছে গিয়ে দাঁড়ালো আর বলতে লাগলো, ডাক্তার, আমার ওয়াইফের কি অবস্থা? কেমন আছে ও এখন? ডাক্তারের কথা শুনে তীব্রতা কেবিনের দিকে যেতে গিয়ে ফিরে আসলো। আর ডাক্তার এবার একটা মুচকি হাসি দিয়ে বলল, কথাটা বলতে ঈশানের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তৎক্ষণাৎ ঈশান দৌড়ে তীব্রতার কেবিনে চলে গেল আর খেয়াল করলো তীব্রতা উঠে বসে আছে। ঈশান তীব্রতাকে দেখেই দৌড়ে গিয়ে ওকে জাপটে জড়িয়ে ধরলো। তীব্রতা ওকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে। এই পাগল, তুমি কান্না করছো কেন? দেখো, আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি তো, প্লিজ কান্না করো না। ঈশান তীব্রতাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এর মাঝে আব্বু আর আম্মু কেবিনে আসলো। তীব্রতা লজ্জা পেয়ে ঈশানের বুকে মুখ লুকালো। আর তখন আব্বু বলতে লাগলো, তীব্রতা মামুনি, তোমার বরটা তোমার এই অবস্থার জন্য কান্না করছে না, তুমি একদম ঠিক আছো। তুমি জানো কত বড় একটা খুশির খবর আজকে তুমি আমাদের দিয়েছো? আব্বুর কথা শুনে তীব্রতা একটু অবাক হয়। তারপর বলতে লাগলো, আপু, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আব্বু এবার একটা মুচকি হাসি দিয়ে বলল, মামুনি, আমরা দাদু হচ্ছি, আমাদের দাদু ভাই আসছে। কথাটা বলতেই লজ্জায় তীব্রতার মুখটা লাল হয়ে গেল। এবার ঈশান তীব্রতাকে ছেড়ে দিয়ে ওর পাশে দাঁড়িয়ে চোখ মুছতে লাগলো। এর মাঝে আম্মু এসে তীব্রতার হাতগুলো ধরে বলতে লাগলো, মামুনি, তুমি আমাকে মাফ করে দিও। আমি বুঝতে পারিনি তুমি আমার ছেলেটাকে এত ভালোবাসো। তৎক্ষণাৎ আমি ভয় পেয়ে গেছিলাম, আর আমি কিছু না জেনে তোমাকে এইরকম একটা বাজে পরিস্থিতির মুখে ফেলে দিলাম। আজকে সব আমার জন্যই হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। ছি ছি আম্মু, তুমি এসব কি বলছো? তুমি তো আমার আম্মু, তুমি আমার কাছে কোনো দোষ করনি, তুমি তো বুঝতে পারোনি, তাই এমনটা হলো। আর আমারই উচিত ছিল তোমাদের সবটা বলা, কিন্তু কি করবো বলো, আমি ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম তোমরা হয়তো আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দেবে, তাই আর তোমাদের বলতে পারিনি। কিন্তু আমি ওসব কিছু মনে রাখিনি। প্লিজ আম্মু, তুমি আর এমন কথা বলো না। অনেকক্ষণ যাবৎ তীব্রতার সাথে সবাই কথা বললো। তারপর একটা পর্যায়ে ঈশান, তীব্রতা আর আব্বু আম্মু বাসায় চলে আসে। তো ঈশান ঠিক করেছে ওর পাগলিটাকে ছাড়া আর অফিসে যাবে না। ঈশানের এমন কাণ্ড দেখে তীব্রতা বলল, এই, তুমি অফিসে যাবে না? এইভাবে শুয়ে আছো কেন? তুমি পাগল নাকি? তোমার মাথা খারাপ? তোমাকে এই অবস্থায় রেখে আমি অফিসে যাব? মানে কি আবার বুঝিয়ে বলতে হয়? তুমি কয়েকদিন পর আম্মু হবে, আর আমার বউটাকে আমি এই অবস্থায় রেখে অফিসে যাব? থাকতে পারবো আমি অফিসে? আমি আব্বুকে বলে দিয়েছি এই 9টা মাস আমি আমার পাগলিটাকে ছাড়া কোথাও যাব না।
কথাটা বলে ঈশান বিছানা ছেড়ে উঠে গিয়ে তীব্রতাকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর থুতনি তীব্রতার কাঁধের উপর রাখতে তীব্রতা ঈশানের হাতের উপর 2 হাত রেখে বলতে লাগলো, তুমি তো বড্ড পাগল। সবে মাত্রই শুনেছো তুমি আব্বু হবে, আর এখনই অফিস বাদ দিয়ে দিবে? এরকম পাগলামি কেউ করে? কে করে না করে সেটা আমি জানি না, কিন্তু আমার পাগলিটার জন্য আমি করি, কারণ আমি আমার পাগলিটাকে বড্ড বেশি ভালোবাসি। ঈশান কথাটা বলতে তীব্রতা ঈশানকে ছাড়িয়ে নিয়ে এবার ওর দিকে ঘোরাতে ঈশান তীব্রতার কোমর জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি জানি তো আমার পাগলটা আমাকে কতটা ভালোবাসে। তীব্রতা অনেক বলল ঈশানকে অফিসে যাওয়ার জন্য, কিন্তু ঈশান ওর পাগলিটাকে ছাড়া কিছুতেই যাবে না। তো রাতে খাওয়া দাওয়া করে তীব্রতা ঈশানের বুকে মাথা রেখে শুয়ে আছে, আর ঈশান ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন তীব্রতা বলতে লাগলো, আচ্ছা শোনো না, আমাদের কি বেবি হবে বলো তো? সেটা তো বলতে পারবো না, কিন্তু আমি চাই আমাদের একটা মেয়ে হোক, আর সেটা যদি না হয় আল্লাহ যেটা দিবে সেটাতেই আমি খুশি, কিন্তু আমি খুব করে চাই মেয়ে। কেন কেন তুমি মেয়ে চাও কেন? কারণ মেয়ে হলো তোমার মতো একদম একটা পিচ্চি পরি হবে। কিন্তু আমার তো ছেলে পছন্দ, ঠিক তোমার মতো একটা তৃষান চাই আমার। ওকে বাবা, আল্লাহ যেটা দেবে সেটাই আমরা খুশি, কেমন? আচ্ছা ঠিক আছে ঈশান। ঈশান শোনো না। হ্যাঁ বলো পাগলি। আমি তো ভেবে রেখেছি আমাদের যদি ছেলে হয় তাহলে নাম রাখবো তৃষান, আর মেয়ে হলে কি নাম রাখবো বলো তো? আমি সেটা ভেবে রেখেছি, মেয়ে হলে নীলা নাম রাখবো। কেন কেন নীলা কেন? কারণ রুদ্র নীলের নীলা নামটা খুব করে পছন্দ, আর গল্পটা ওই আমাকে লিখতে বলেছে। তো 5 বছর পরের ঘটনা, ঈশান রুমে বসে আছে, এর মাঝে তীব্রতা রুমে ঢুকতে ঢুকতে বলতে লাগলো, নীলা, নীলা মামুনি কোথায় তুমি? নিশ্চয়ই আপুর পিছনে লুকিয়ে আছো, তাই তো? কেন আমার পিচ্চি পরিটা আবার কি করেছে যে লুকাবে? তোমার মেয়ে আর কি করবে? তোমার ফ্রেন্ড আকাশের ছেলেকে প্রপোজ করেছে, যেমন বাবা তার তেমনি মেয়ে। সব তোমার জন্য হয়েছে। আমার জন্য মানে? আমি কি জানি না ভেবেছো? সেদিন রাতে তুমি তো আমার বুকের উপরে এসে শুয়েছিলে, এটা কি আমি বুঝতে পারিনি মনে করেছো? ঈশান কথাটা বলতেই তীব্রতা লজ্জায় মাথা নামিয়ে নিল। এর মাঝে ওদের মনে পড়লো নীলা রুমে নেই। তখন তীব্রতা বলতে লাগলো, এই নীলা মামুনি কোথায় তুমি? এই তুমি নীলাকে দেখেছো? কই না তো, নীলা তো আমার কাছে ছিল, কোথায় গেল তাহলে? কথাগুলো বলেই এবার দুজনে নীলাকে খুঁজতে লাগলো। সারা বাড়িতে যখন খুঁজে না পেলো, তখন ওরা দুজনে ছাদে গিয়ে আকাশের দিকে তাকাতে খেয়াল করলো নীলা ওর নানা নানুর সাথে আকাশে ভেসে বেড়াচ্ছে আর খেলা করছে। এটা দেখে তীব্রতা আর ঈশান পাশাপাশি এসে দাঁড়ালো। তখন তীব্রতা ঈশানের একটা হাত জড়িয়ে ধরে একটা মুচকি হাসি দিয়ে ওর কাঁধে মাথা রাখে। তখন ঈশান একটা মুচকি হাসি দিল। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গল্পের জন্য কমেন্ট করে জানাবেন কিরকম গল্প আপনারা চান। আল্লাহ হাফেজ।